সকালবেলা ঘুমিয়ে আছে আর্মি অফিসার রবিন রাব্বি। তার পাশে তার ছোট্ট সোনা ঘুমিয়ে আছে। তার নাম হলো রোজ। বয়স মাত্র 3 বছর। এখনও ভালোভাবে কথা বলতে পারে না রোজ। রাবিন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। তখন রাবিনের কলেজের টুকরো রাফিয়া এসে রাবিনকে ডাকতে থাকে। রাফিয়া হলো রাবিনের ওয়াইফ। তাদের বিয়ে হয়েছে এই 4 বছর হয়েছে। রাফিয়া এসে প্রথমে রবিনের কপালে একটা চুমু দিয়ে ডাকতে থাকে আস্তে আস্তে। রবিন রাফিয়ার ডাকে ঘুম থেকে উঠে পড়ে। রবিন ওঠার পরে রাফিয়া রাবিনকে কফি দেয়। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আর সে রোজের ঘুম ভাঙিয়ে নেয় খুব সতর্কভাবে। ছোট বাচ্চা তো তাই। রবিন কফি খেতে খেতে রাফিয়াকে বলে, বাবা কোথায়? অফিসে চলে গেছে নাকি? না বাবা, এখনো যায়নি, আছে। তুমি তো আজকে ট্রেনিংয়ে যাবে, তাই তোমার সাথে দেখা করে যাবে। রবিন কফি শেষ করে রোজকে কোলে নিয়ে রাফিয়া সহ নিচে নেমে আসে। তাদের বাড়িটা দোতলায়। রবিন আর রাফিয়ার রুমে ওপরের তলায়। নামতে নামতে পরিচয় দিয়ে নেই। এই গল্পের নায়ক রবিন রাব্বি। পরিচয়টা ঠিক এখন দেওয়া যাবে না, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন সব কিছু। তবে একটা কথা, রবিন রাব্বি একজন অবহেলিত ছেলে, বর্তমানে আর্মি অফিসার। গল্পে আসা যাক। রবিন নিচে নেমে দেখে রাজ্জাক সাহেব সোফায় বসে বসে পেপার পড়ছে। রাজ্জাক সাহেব হলো রাফিয়ার বাবা। রবিনও তাকে বাবাই ডাকে। রবিনের সাথে রাফিয়ার বিয়ে হওয়ার আগে থেকেই। রাফিয়ার মা নেই, মা ছোটবেলাতেই মারা যায়। তারপর রাজ্জাক সাহেবের বিয়ে করেনি, কারণ তিনি ভাবেন যদি রাফিয়াকে তার নতুন মা কষ্ট দেয়, সে তো থাকবে অফিসে। এদিকে তার মেয়েকে যদি কষ্ট দেয় তার নতুন মা, তাহলে তো রাজ্জাক সাহেব সেটা মেনে নিতে পারবে না। তাই আর বিয়ে করেননি রাজ্জাক সাহেব। রাফিয়ার মা যখন মারা যায় তখন রাফিয়ার বয়স ছিল 5 বছর। রাফিয়ার মা মারা যাওয়ার পরেই রাজ্জাক সাহেব রাফিয়াকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তিনি অফিসে যাওয়ার সময় রাফিয়াকে সাথে করে নিয়ে যেতেন। তারপর খুব যত্ন করে রাফিয়াকে তিনি বড় করেছেন। সেসব কথা বাদ দিয়ে আমরা কাজের কথায় চলে আসি। সেসব কথা না জানলেও চলবে। রবিন নিচে নেমে রাজ্জাক সাহেবকে বলে, কেমন আছো বাবা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। রাফিয়া বলল আমার সাথে নাকি দেখা করে তারপর অফিসে যাবে। তুমি তো ট্রেনিংয়ে যাচ্ছ, তো কতদিনের ট্রেনিং? বাবা, ট্রেনিং তো 15 দিন হবে, আর আসা যাওয়া মিলিয়ে আরও 2 দিন লাগবে। গ্রামে তো তাই। তো কোন জেলায় হবে ট্রেনিং? আমি বলতে পারবো না। আমার বন্ধু শুভকে বলেছি, সে যেন সব কিছু ঠিক করে রাখে। শুভ হলো রবিনের বন্ধু আর রবিনের সহকর্মী। রবিন আর শুভ একসাথে আর্মিতে যোগ দিয়েছে, সেখান থেকেই তাদের পরিচয়। আর রবিন যে এখন ট্রেনিংয়ে যাবে, ওটা দায়িত্ব পড়েছে রবিন আর শুভর ওপর। তারা 20 জন সেনাকে ট্রেনিং দেওয়ার জন্য গ্রামে নিয়ে যাবে, কিন্তু কোথায় ট্রেনিংয়ে যাবে তার রবিন এখনও জানে না, জানার চেষ্টাও করে না, কারণ শুভ সব জেনে রেখেছে। রবিন আর শুভ তার টিম নিয়ে তাঁবু বানিয়ে থাকবে গ্রামে। রবিন আর রাজ্জাক সাহেব কথা বলছে, তখন রোজ রবিনকে বলে ওঠে, আব্বু আব্বু আমি যাবো তোমার সাথে। রোজের কথা এখনো ক্লিয়ার হয় নাই। না সোনা, তুমি ওখানে যেতে পারবে না। তুমি তোমার নানা ভাইয়ের সাথে ঘুরতে যাও বিকেলে। রোজের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ নানু ভাই, তোমাকে আর তোমার আম্মুকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে নানা ভাই। তখন রাফিয়া সবাইকে ডাক দিয়ে বলে, সবাই নাস্তা করতে আসো এখন। আসছি, তুমি সব রেডি করে রাখো মা। সব রেডি করে রেখেছি, এখন আসো তো, না হলে রবিনেরও দেরি হয়ে যাবে। তারপর রাজ্জাক সাহেব আর রবিন রোজকে নিয়ে চলে যায় নাস্তার টেবিলে। সেখানে গিয়ে সবাই মিলে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে রবিন রাজ্জাক সাহেবকে বলে, বাবা, আজকে কি অফিসে না গেলে হয় না? আজকে না হলে অফিসে যেও না। আমি তো এখন বের হয়ে যাব। তুমি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি বের হওয়ার পরেই ওদেরকে নিয়ে আমি ঘুরে আসব। রবিন কিছু সময় রাজ্জাক সাহেবের সাথে কথা বলে তার রুমে চলে আসে। রবিনের সাথে রাফিয়াও আসে। এসে রবিনকে বলে, এতদিন থাকতে হবে তোমাকে ছাড়া? আরো আগে আসতে পারবে না? কি বলো তুমি? আর আজকে তো নতুন না, আমার তো বছরে 2 থেকে 3 বার এমন ট্রেনিংয়ে যেতে হয়, তাই না? এবার রবিনকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, তুমি সাবধানে থাকবে কিন্তু।
রবিন তার কলিজার টুকরোকে জড়িয়ে ধরে বলে, কেন এই অসুন্দর ছেলেটাকে এত ভালোবাসো তুমি? আমি বুঝলাম না কিছু। রবিনের গায়ের রং কালো, তবে একদম বেশি কালো না। রবিনকে তেমন একটা ভালো লাগে না, কিন্তু রবিনের মনটা খুবই ভালো, তাই তো রাফিয়া রবিনকে এত ভালোবাসে। রাফিয়া তার নিজের চাইতে বেশি রবিনকে ভালোবাসে। রাফিয়া দেখতে একদম পরীর মতো সুন্দর, যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে যাবে, কিন্তু রাফিয়া শুধু রবিনের জন্য পাগল। রাফিয়া রবিনের কথা শুনে বলে, মানুষের রূপ দেখে ভালোবাসতে নেই, এটা আমার বাবা আমাকে ছোটবেলা থেকে বলে এসেছেন। আমিও বাবার কথা সব সময় মেনে এসেছি। আমি তোমার রূপ দেখে ভালোবাসি না, তোমার মন দেখে ভালোবেসেছি। বুঝলাম পাগলি। এখন ছাড়ো, আমার তো রেডি হতে হবে নাকি? রাফিয়ার কপালে চুমু খেয়ে বলে। রাফিয়া মুচকি হেসে রবিনকে ছেড়ে দেয়। রবিন রেডি হয়ে নেয়। কালো শরীরে আর্মি পোশাক রবিনকে ভালোই মানিয়েছে। রবিন রেডি হয়ে রাফিয়াকে বলে, চলো নিচে যাবি আমার সাথে, আমি তো এখন চলে যাব। চলো, রোজও নিচে আছে বাবার সাথে। রবিন রাফিয়াকে নিয়ে নিচে চলে আসে। এসে দেখে রোজ তার নানার কোলে বসে আইসক্রিম খাচ্ছে। তাই রাফিয়া রোজকে বলে, রোজ, আইসক্রিম কোথায় পেয়েছো? ফ্রিজ খুলেছো তুমি? আইসক্রিম খেতে খেতে বলে, না আম্মু, নানা ভাই দিতে আমাকে। হ্যাঁ মা, রোজকে আমি ফ্রিজ থেকে আইসক্রিম দিয়েছি, ও ফ্রিজ খোলে না। বাবা, আমি এখন যাই তাহলে? আপনি একটু ওদের দেখে রাখবেন। সে তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি মন দিয়ে তোমার কাজ করো। রোজকে বলল, মা, তোমার জন্য কি আনবো আসার সময়? আব্বু আমার জন্য চকলেট আর আইসক্রিম আনবে। ঠিক আছে মামনি, বাবা চলে যাচ্ছি। তুমি কোনো দুষ্টামি করবে না, আর মায়ের কথা সব সময় শুনবে। আর আব্বু শুনবো। রবিন মেয়ের কপালে একটা চুমু খেয়ে রাফিয়ার কোলে দিয়ে দেয় রোজকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ক্যাম্পে গিয়ে দেখতে পায় শুভকে। শুভ দাঁড়িয়ে আছে। রবিন গিয়ে শুভকে বলে, কি রে, কি অবস্থা বন্ধু? বন্ধু, আমি ভালো আছি। তোর কি খবর? আমার অবস্থা তো খুব ভালো। ভালো তো থাকবি, বউ আছে না? আচ্ছা, আমার মামুনিটার কি খবর রে? সে ভালো আছে। তুই বিয়ে করবি কবে? তোকে কতবার বলেছি বিয়ে করতে, কিন্তু তুই তো করবি না। আবার আমাকে হিট লাগিয়ে কথা বলিস। তুই বিয়ে করে তুই ভালো থাক। করব। মা বাবাও যে মিলে ছাপ দিচ্ছে, এবার মনে হয় বিয়েটা করাই লাগবে। আর মা তো আজকে বলেছে একটা মেয়ে নাকি তার খুব পছন্দ হয়েছে। ও, তাহলে বিয়েটা করে নে। মা বাবাকে কষ্ট দিস না। আচ্ছা তুই থাক, আমি আসছি একটু। শুভ বুঝতে পেরেছে কেন রবিন মন খারাপ করেছে। মার কথা বলতেই শুভ রবিনের ব্যাপারে সব জানে এবং রবিনকে যথেষ্ট বিশ্বাস করে। শুভ জানে রবিন এখন তার মায়ের কথা মনে করি কান্না করবে, তাই শুভ কিছু বলে না, চুপ করে আছে। মানুষ কাঁদতে চাইলে কাঁদতে দেওয়া ভালো, তাহলে কষ্টটা কিছুটা হলেও দূর হয়ে যায় মন থেকে। রবিন একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে তার মায়ের কথা মনে করতে থাকে। রবিনের মা রবিনকে খুব ভালোবাসতেন, কিন্তু বাড়ির কোনো লোক রবিনকে ভালোবাসতেন না, কারণ রবিন ছিল কালো। আর বাড়ির সবাই ছিল খুব সুন্দর, তারা রবিনকে কালো বলে ব্যঙ্গ করতো সবসময়। চলুন রবিনের আগের জীবন কাহিনী জেনে আসি, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। চলুন তাহলে আগে রবিনের পরিবার সম্পর্কে বলি। রবিনের বাবারা দুই ভাই। রবিনের বাবা আব্দুল কাদের, তিনি বড়। তার দুই ছেলে, প্রথম ছেলে বোরহান, তারপরে ছেলে রবিন রাব্বি। আর রবিনের চাচার নাম আব্দুল হারুন, তার এক মেয়ে নাম সুমাইয়া। দেখতে মোটামুটি সুন্দর, তবে গায়ের রং ফর্সা। রবিনের পরিবারের শুধু রবিন কালো ছিল। রবিনের বাড়ি চাঁদপুর জেলার ফরাক্কাবাদ বাজারে গুলিশা গ্রামে। তবে গ্রামের ভিতর রবিনের পরিবার ছিল খুব বড় লোক। ফরাক্কাবাদ বাজারে দুইটা দোকানের বড় নাম করা। একটা চালায় রবিনের বাবা, আর একটা রবিনের কাকা। রবিনের দাদা দাদু মারা গেছে অনেক আগেই। তারপরও রবিনের বাবা আর চাচা একসাথে থাকে। গ্রামে তাদের বড় বিল্ডিং আছে, 2 তলা, বাড়ি চাঁদ করা। রবিনের মা আর চাচি সংসারে দেখাশোনা করে। রবিনকে তার পরিবারের কেউই পছন্দ করে না, শুধু রবিনের মা ছাড়া। রবিনের মা রবিনকে অনেক ভালোবাসেন। রবিনের ভাই বোরহানকে বাড়ির সবাই খুব ভালোবাসেন। বোরহানও রবিনকে দেখতে পারতেন না একদম, তাই যখনই সুযোগ পেত সে রবিনকে কথা শোনাতো। রবিন ফারাক্কাবাদ কলেজে পড়ালেখা করা অবস্থায় একদিন কলেজ থেকে বাড়ি আসার সময় দেখে বোরহান একটা মেয়েকে কিস করছে। রবিন দেখেও না দেখার ভান করে চলে আসে বাড়িতে।
বোরহান তখন পড়ালেখা শেষ করে অবসর সময় কাটাতো, আর সুমাইয়া সবেমাত্র কলেজে উঠেছে। বাড়িতে আসার পরে রবিন কারোর সাথে কথা না বলে তার রুমে চলে যায়। অবশ্য তার সাথে কেই বা কথা বলবে, তাকে তো কেউই পছন্দ করে না। রুমে এসে ফ্রেশ হয়ে রবিন কিছু সময় শুয়ে নেয়। রাতে খাবার টেবিলে সবার সাথে খেতে বসে রবিন। সবাই কথা বলছিল, রবিন চুপ করে খাচ্ছিল, কারোর সাথে কথা বলছিল না। হঠাৎ রবিনের বাবা রবিনকে বলে ওঠে, তুই নাকি কোন মেয়েকে জোর করে কিস করেছিস? রবিন ধমক শুনে ভয় পেয়ে যায়, আর সে অবাক হয়ে তার বাবাকে বলে, না বাবা, আমি কাউকে কোনো কিস করিনি, বিশ্বাস করো। তাহলে কি বোরহান মিথ্যা কথা বলছে নাকি? সে নিজের চোখে দেখেছে তুই এক মেয়েকে জোর করে কিস করেছিস। তুই যে একটা বেয়াদব, এটা আমি খুব ভালো করেই জানি। রবিন তার বাবার কথা শুনে খাবার না খেয়ে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় রুম থেকে। এখন যদি বলে বোরহান এক মেয়েকে কিস করেছে, তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না, শুধু রবিনের মা ছাড়া। কিন্তু রবিনের মা ছেলের জন্য কিছু বলতে গেলেই সবাই তাকে বকাবকি করে, তাই রবিন কিছু না বলে তার মনে কষ্ট নিয়ে রুমে চলে যায়। রবিন চায় তাকে কষ্ট দিয়ে যদি বাড়ির সবাই ভালো থাকতে পারে, তাহলে করে আর বলতে থাকে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না, আমি না তোর বোন হই। রবিন সুমাইয়ার কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। রবিন শুধু নীরবে কান্না করছে, আর সুমাইয়া একইভাবে চিৎকার করছে। এতক্ষণে বাড়ির সবাই রবিনের দরজার সামনে এসে গেছে। তারা দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু কেউ খুলছে না। এর ভেতরে সুমাইয়াও রবিনের সামনে চলে এসেছে। বাড়ির সবাই আর কিছু না ভেবেই জোরে দরজা ধাক্কা দেয়, তাই দরজা ভেঙে যায়। সাথে সাথেই সুমাইয়া দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রবিন তখনও সেখানে দাঁড়িয়ে আছে একইভাবে। রবিন ভাবতেই পারে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে। রবিন জানে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই রবিন চুপ করে মাথা নিচু করে আছে। রবিনের বাবা এসে রবিনকে সজোরে একটা থাপ্পড় মারে, আর বলতে থাকে, ছি, আমি ভাবতেই পারছি না তুই এত নিচে নামতে পারিস। বাবা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি।
ও ইচ্ছে করে এমন করেছে। তখন রবিনের চাচা আব্দুল হারুন এসে রবিনকে আর একটা থাপ্পড় মারে। রবিন থাপ্পড়ের চোটে নিচে বসে পড়ে। তখন রবিনের চাচা আব্দুল হারুন বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিলি আর এখন তাকে মিথ্যা কথা বলছিস? তাহলে আমরা কি ভুল দেখেছি নাকি? রবিন থাপ্পড় খেয়ে ঠোঁট কেটে রক্ত পড়ছে। তার মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হচ্ছে না। তখন রবিনের ভাই বোরহান বলে ওঠে, বাবা, আমি ভাবতেই পারি না আমার ভাই হয়ে ও এতটা খারাপ হতে পারে। তাই বলছি কি, এই বেয়াদবকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আবার কার সর্বনাশ করে কে জানে। তাই করব। ওর মতন বিয়াদবকে তো আর বাড়িতে রাখা যাবে না। ওর চেহারা যেমন কালো তেমনই ওর মনও কালো। তাই ওকে ঘর থেকে বের করে দেওয়াই ভালো। কুকুর রাস্তায় মানায়, বাড়িতে না। রবিন সবার কথা শুনে খুব কষ্ট পায় মনে। তারপরও সে এই বাড়িতে থাকতে চায়। তাই রবিন তার মায়ের পা ধরে কান্না করতে করতে বলে, মা, ও মা, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো না মা, আমি এসব কিছুই করিনি। বিশ্বাস করো মা, আমাকে ওরা ফাঁসাতে চাইছে। রবিনের মা ঠিকই বুঝতে পেরেছে রবিন কোনো কিছুই করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। তারপরও তিনি কিছু না বলে চুপ করে আছে। তিনি চান তার ছেলে এরকম কষ্ট পাওয়ার থেকে বাড়ি থেকে চলে যায়, তাহলে আর চোখের সামনে নিজের ছেলেকে কষ্ট পেতে দেখতে হবে না। রবিন তার মাকে চুপ থাকতে দেখে আরও বেশি কান্না করে দেয়। রবিন এবার বুঝতে পারছে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তাই মায়ের মুখখানি একটু ভালোভাবে দেখে নেয় রবিন। তখনই রবিনের বাবা আব্দুল কাদের বলে ওঠে, তোর মতন জানোয়ারকে আমরা আমাদের বাড়িতে রাখবো না। তুই আজকে রাতের মধ্যেই এই বাড়ি থেকে চলে যাবি। এই, সবাই চলে এসো এর কাছ থেকে। সবাই আব্দুল কাদেরের কথা মতো রবিনের রুম থেকে বের হয়ে যায়। সবার যাওয়ার পরে রবিন একা একা কিছু সময় কেঁদে নেয়। রবিন ভাবতে থাকে, কোথায় যাব আমি? কোথায় থাকবো আমি? কী বা খাবো আমি? ওদের কি এমন করেছি যে মিথ্যা একটা অপবাদে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে? রবিনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার উপায় ছিল, কিন্তু সে পরিবারের সম্মানের কথা ভেবে সেটা করেনি। রবিনের রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। এটা রবিন নিজেই লাগিয়েছে। কিছুদিন হল তার রুমে থেকে টাকা চুরি হয়ে যেত, তাই এটা লাগিয়েছে সে। পরে দেখে তার বড় ভাই বোরহান টাকা সরায়। রবিন যখন বাইরে থাকে তখন রবিন এখন ইচ্ছে করলে সবাইকে ক্যামেরাতে ভিডিও দেখাতে পারত, কিন্তু রবিন ভাবছে এটা বাইরে মানুষ জানতে পারলে সুমাইয়াকে নিয়ে সবাই খারাপ কথা বলবে। রবিন ভাবছে এটা বাইরে মানুষ জানতে পারলে সবাই তার পরিবারকে নিয়ে হাসি হাসি করবে, লজ্জা পাবে তারা। তাই রবিন ভিডিওর কথা কাউকে বলে না। তারা রবিনকে পরিবারের কেউ না ভাবলেও রবিন ঠিকই তাদেরকে খুব আপন ভাবত। রবিন আস্তে আস্তে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়, কিছু জামা কাপড়ও নিয়ে নেয়, কলেজেরও কিছু দরকারি কাগজপত্র নিয়ে নেয়। তারপর সিসি ক্যামেরাটা খুলে সেটাও সাথে করে নিয়ে নেয়। এভাবে সব কিছু নেওয়ার পর একটা চিঠি লেখে টেবিলে রেখে দেয়। চিঠিটা লিখেছে তার মাকে নিয়ে। তারপর সব নিয়ে রুম থেকে বের হয়ে দেখে বাইরে কেউ নেই, সবাই মনে হয় যে যার রুমে আছে। রবিন ভালোভাবেই পুরো বাড়িটাতে একটু চোখ বুলিয়ে নেয়, হয়তোবা ভাবতেছে আর বাড়িতে আসা হবে না। এই কারণে আসার সময় তার মায়ের একটা ছবি সাথে করে নিয়ে এসেছিল। রাস্তা দিয়ে রবিন হাঁটছে। রবিন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা চলে যাবে। ঢাকা যাওয়ার মতো টাকা তার কাছে আছে, তাই রবিন ঢাকার উদ্দেশ্যে চলছে। ফারাক্কাবাদ বাজারে এসে সিএনজি করে চাঁদপুরে এসে নামে, তারপর সেখান থেকে সদরঘাটে যায়। গিয়ে ঢাকার একটা লঞ্চে উঠে পড়ে। রাত 12টা বাজে লঞ্চ ছেড়ে দেওয়া হলো। রবিন যে সেটে ভাড়া নিয়েছে সেখানে ঘুমিয়ে যায়। তারপর ভোরবেলা ঘুম ভেঙে যায় মানুষের কথার আওয়াজে। রবিনের ঘুম ভেঙে দেখে লঞ্চ ভিড়ছে, তাই আস্তে আস্তে মানুষ নামার জন্য প্রস্তুত হইতেছে। রবিনও প্রস্তুত হয়ে নেয় নামার জন্য। অন্যদিকে রবিনের মা সেই রাতে না ঘুমিয়ে যেন কান্না করতেছে। নামাজ পড়ে দোয়া করছে তার ছেলে যেখানেই যাক যেন খুব ভালো থাকে। তিনি সকালবেলা রবিনের রুমে যায়, গিয়ে চিঠিটা পায়। তারপর সেটা খুলে তিনি আরও কান্নায় ভেঙে পড়ে, কারণ চিঠিটায় লেখা ছিল, মা, আমি জানি তুমি আমার রুমে একবার হলেও আসবে, তাই তো সেই আশা নিয়ে চিঠিটা লিখে রেখেছি। আমি জানি তুমি আমাকে খুব বিশ্বাস করো। তুমি এটাও বিশ্বাস করো আমি কখনো সুমাইয়ার সর্বনাশ করতে চাই না। তারাই আমাকে ফাঁসিয়েছে কায়দা করে। হ্যাঁ মা, আমি কখনো সুমাইয়ার দিকে খারাপ নজর তাকাইনি। তাহলে কিভাবে এমন খারাপ কাজ করতে যেতে পারবো? মা, শেষে একটা কথা বলি তোমাকে, তুমি আমার জন্য কষ্ট পেয়ে থেকো না। আমি আসবো আবার সফল কোনো কিছু করে, তবে এখানে থাকার জন্য নয়, তোমাকে এখান থেকে নেওয়ার জন্য। তুমি সবসময় মনে রাখবে আমি কোনো একদিন আসবো,
শুধু তোমাকে নেওয়ার জন্য। তাই চিঠিটা একটু তোমার কাছে যত্ন করে রেখে দিও। আর আমি যে সময়ের সর্বনাশ করতে চাইনি এটার প্রমাণও আছে আমার কাছে। বেঁচে থাকলে দেখা হবে আবার। মা, ভালো থেকো। ইতি, সবার অবহেলিত ছেলেটা। রবিন লঞ্চ থেকে নেমে হাঁটতে থাকে কোনো উদ্দেশ্য ছাড়াই। কোথায় যাবে কি করবে সে নিজেও জানে না, তাই এক মনে রাস্তা দিয়ে হেঁটে চলছে। কিছু দূর যাওয়ার পরে রবিন দেখতে পায় একটা চোর এক মধ্যবয়স্কের কাছ থেকে একটা সাইড ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। রবিন আশেপাশে তাকিয়ে দেখে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। লোকটা সেই চোরটার পেছনে পেছনে দৌড়চ্ছে। রবিন চুপ করে না থেকে তার ব্যাগগুলো এক সাইডে রেখে চোরটার পেছনে ছুটতে থাকে। রবিন দৌড়ে খুব পারদর্শী, তাই সে খুব জোরে চোরটার পেছনে ছুটতে থাকে। একসময় রবিন চোরটাকে ধরে ফেলে আর মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে রাখে, যেন সে পালাতে না পারে। এর ভেতর এই লোকটা এসে পড়ে রবিনদের কাছে। এসে প্রথমে তার ব্যাগ নিয়ে নেয়, তারপর পুলিশে কল দেয় এবং পুলিশ এসে সেই চোরটাকে নিয়ে যায়। তখন ওই লোকটি রবিনকে বলে, বাবা, তোমার নাম কি? চাচা, আমার নাম রবিন রাব্বি। আমি রাজ্জাক। সবাই আমাকে রাজ্জাক সাহেব বলে ডাকে। ঢাকাতে আমার বড় ব্যবসা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি যাব, তখন কোথা থেকে এই চোরটা আমার সাইড ব্যাগ নিয়ে দৌড় দেয়। আমার এই ব্যাগে 1 কোটি টাকা ছিল, কিছু মালামাল লাগবে তাই নিয়েছি। তবে তুমি আমার যেই উপকার করেছ আমি সারা জীবন মনে রাখবো। চাচা, এভাবে বলবেন না। এটা আমার দায়িত্ব ছিল। এখানে আপনার জায়গা অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। তো বাবা, তুমি থাকো কোথায়? তোমার মা বাবা কি করে? আমি ঢাকা শহরে নতুন এসেছি আজকে। আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রাজ্জাক সাহেব রবিনের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর রবিনকে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, সেখানে না হয় সব শুনবো। আর তুমি অনেকটা পথ মনে হয় জার্নি করে এসেছ, তাই তোমার একটু রেস্ট নেওয়ারও দরকার আছে। রবিন ভাবে আসলেই তার এখন একটু রেস্ট নেওয়া দরকার, তাই রবিন যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর রাজ্জাক সাহেব সহ রবিনের ব্যাগ যেখানে রেখেছে সেখানে সে ব্যাগগুলো নিয়ে নেয়। তারপর রাজ্জাক সাহেবের গাড়িতে উঠে বসে। রবিন রাজ্জাক সাহেব নিজেই গাড়ি ড্রাইভ করছে আর রবিন তার পাশে বসে আছে। রাজ্জাক সাহেব তখন ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়িতে ওঠার সময় ওই চোরটা তার ব্যাগ নিয়ে দৌড় দেয়। অনেকক্ষণ গাড়ি চলার পরে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। রাজ্জাক সাহেব গাড়ি থামিয়ে রবিনকে নামতে বলে। রবিন নেমে রাজ্জাক সাহেবকে বলে, আমরা কোথায় আসছি চাচা? এটাই হলো আমার বাড়ি, চলো ভিতরে যাই এখন। তারপর রাজ্জাক সাহেব হাঁটতে থাকে বাড়ির দিকে। রবিনও তার পেছনে পেছনে যায়। রাজ্জাক সাহেব রবিনকে সোফায় বসতে দিয়ে তিনি একটা রুমে যায়। এর ভেতর রাফিয়া তার রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে রবিন সোফায় বসে আছে। তখন রাফিয়া রবিনের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। কে আপনি? চিনলাম না তো আপনাকে। রবিন রাফিয়ার কণ্ঠ শুনে তাকিয়ে দেখে রাফিয়া তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তাই রবিন সেদিকে আর না তাকিয়ে মাথা নিচু করে উত্তর দেয়। রবিন রাফিয়ার দিকে ভালোভাবে তাকায় না, তাই রাফিয়ার সৌন্দর্য রবিন দেখতে পায় না। ও, ওয়ালাইকুম আসসালাম। আমি রবিন রাব্বি, গ্রাম থেকে এসেছি। এই বাড়ির মালিক চাচা আমাকে নিয়ে এসেছে রাস্তা থেকে। রাস্তা থেকে নিয়ে এসেছে মানে? বুঝলাম না কিছু, একটু পরিষ্কার করে বলুন তো। রবিন কিছু বলার আগেই রাজ্জাক সাহেব এসে বলে, রাফিয়া মা, আমি তোকে সব বলবো। তার আগে রবিনের সাথে আমার কথা আছে, তুই চুপ করে বসে থাক। ঠিক আছে বাবা, তুমি কথা বলো, আমি বসে আছি চুপ করে, কিন্তু পরে আমাকে বুঝিয়ে বলতে হবে বলে দিলাম। সে তোকে বলতে হবে না, আমি তোকে বুঝিয়ে বলবো। রবিন ওদের কথা শুনে মনে মনে বলে, কি মেরে এত বড় হয়েছে অথচ বাচ্চাদের মতো কথা বলে। রবিনের ভাবনার ভেতর রাজ্জাক সাহেব রবিনকে বলে, হ্যাঁ বাবা, এবার তুমি বলো তোমাকে কেন বাসা থেকে বের করে দিয়েছে। তবে তোমার যদি আপত্তি থাকে বলতে, তাহলে বলতে হবে না। রবিন একটু ভেবে তারপর বলতে শুরু করে, না চাচা, কোনো সমস্যা নেই। তবে শুনলে মনে হয় আপনারাও বিশ্বাস করতে পারেন। এমন কিছু আপনারা ভাববেন আমিই দোষী। তুমি তো আগে বলো, তাহলে বুঝতে পারবো তুমি দোষী নাকি তোমার কোনো দোষ নেই। তাহলে শুনুন আমার জীবন কাহিনী, তারপর এই ঢাকা শহরে আসা। রবিনের জীবন কাহিনী সব বলে দিল। চোখের কোণে পানি জমে আছে। রবিন তার কথা শেষ করে রাজ্জাক সাহেবের দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি এসে গেছে। তখন রাফিয়া বলে ওঠে, বাবা তুমি বলেছো আমি যেন কথা না বলি, কিন্তু এখন বলা লাগছে।
আচ্ছা, আপনার কাছে তো সিসি ক্যামেরার ভিডিও ছিল, ওটাকে আমাদেরকে একটু দেখাতে পারবেন? ওটা তো আমার পারিবারিক, তাই না দেখলেই হয় না। বাবা প্লিজ, আমাদের কাছে তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। রবিন আর কিছু না বলে ভিডিওটা ওদেরকে দেখায়। রবিন ভাবে এরা তো আর গ্রামের লোক না যে সবাইকে বলে বেড়াবে, আর ওদেরকে দেখে খারাপ লোকও মনে হয় না। তাহলে যেহেতু এত করে বলছে, তাহলে দেখাই সমস্যা কি। ওরা ভিডিওটার চেয়ে অবাক হয়ে যায়। আর রাজাক সাহেব রবিনকে বলেন, তোমার তো এখানে কোনো দোষ দেখছি না, তাহলে তুমি কেন শুধু শুধু কষ্ট পেয়েছো? নিজেকে কঠিন করতে শেখো, না হলে এই জীবনের কোনো মূল্য নেই। এখন মানুষ হলো টাকার পাগল, টাকা দিয়ে যে কোনো কাজ করানো যায়। তাই নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে মানুষ দেখলেই সম্মান করার জন্য দাঁড়িয়ে যায়। রবিন চুপ করে মনোযোগ সহ কথাগুলো শুনে বলে, আচ্ছা চাচা, আমি তাহলে যাই, বাসা খুঁজতে হবে, না হলে থাকবো কোথায়? শুনুন, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আজকে থেকে এখানেই থাকবেন। না, তা হয় না। আমি চাই নিজে কিছু করে দেখাতে, তাই এখানে থাকা ঠিক হবে না আমার জন্য। আর তাছাড়া আপনাদেরকেও আমি ঠিকভাবে চিনি না, আমাকেও আপনারা ঠিকভাবে চেনেন না এখনও। তাতে কি হয়েছে, আস্তে আস্তে পরস্পরকে চেনে নেব। তোমাকে একটা কথা বলি বাবা, আমার এই মা মরা মেয়েটা যেহেতু বলছে এখানে তোমায় থাকতে, তাহলে তুমি থেকে যাও। আমি ওর কোনো আশা অপূর্ণ রাখিনি, তাই এখন তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি থেকে যাও এখানে বাবা। রবিন একটু ভেবে চিন্তে বলে, চাচা, তা না হয় থাকলাম, কিন্তু কিছুদিন পর আমি কলেজে ভর্তি হব, তাই এখন আমার একটি কাজে খুব দরকার। তাই যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন ভালো হয়, আর না হলে আমি মিল করে নেব, সমস্যা নেই। রাজাক সাহেব বুঝতে পারলেন রবিন কারো অনুপ্রেরণা নিয়ে চলতে পছন্দ করে না, কিন্তু রবিন ঠিকই বলেছে, তার একটা কাজের দরকার, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। রাজাক সাহেব এসব ভেবে যেই কিছু বলতে যাবে, তখন রাফিয়া বলে ওঠে, বাবা, আমাদের অফিসে তো লোক লাগবে, তাহলে ওকে নিয়ে নিই আমরা, কি বলো? তুই ঠিক বলেছিস, কিন্তু রবিন কি এসব কাজ করতে পারবে? বাবাও পারবে, কারণ আমি ওর ভিতরে একটা ভালো মন দেখতে পেয়েছি। ও চেষ্টা করলে নিশ্চয়ই করতে পারবে। কি মিস্টার রবিন, পারবেন না করতে? আসলে আপু, যদি আমাকে কিছুদিন একটু বুঝিয়ে দেন তাহলে আশা করি পারবো। ঠিক আছে, আমি নিজেই আপনাকে সব কাজ বুঝিয়ে দেব। তার আগে একটা কথা বলে নিই, আপনি আমার বড়, তাই আমাকে তুমি করে বলবেন, আর নাম ধরে রাখবেন, কোনো আপু চলবে না, ঠিক আছে? আপনারা হলেন বড় ঘরের মানুষ, আপনাদেরকে কিভাবে নাম ধরে ডাকি বলেন? এসব বলবেন না, কারণ আমরা সবাই আল্লাহর নিজের হাতে তৈরি করা মানুষ। আমরা সবাই সমান। কে বড়লোক, কে গরিব, কে কালো, কে ফর্সা, এসব দিয়ে মানুষকে বিচার করতে নেই। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু হতে পারি তো? তাহলে তুমি করে বা আর নাম ধরে ডাকতে অসুবিধা হবে না? রবিন হাত দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর হাত হতে পারে তা রবিন জানতো না। তখন ভালোভাবে না তাকানোর কারণ বুঝতে পারেনি কিছু। রবিন মাথা তুলে রাফিয়ার দিকে তাকাতে আরো অবাক হয়ে যায়, এত সুন্দর চেহারা, অথচ মনের ভিতর বিন্দুমাত্র অহংকার নেই। এইভাবে রবিনও হাত বাড়িয়ে দেয়। যে রাফিয়ার হাতে রবিনের হাত মিলিত হয়েছে, তখন রবিনের শরীর একটা শিহরণ বয়ে যায়, আর হা করে রাফিয়ার দিকে তাকিয়ে আছে রবিন। তখন রাফিয়া রবিনকে বলে, আচ্ছা, তুমি তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। রবিনের ধ্যান ভাঙে রাফিয়ার কথায়, তাই রবিন ঠিক আছে বলে দাঁড়িয়ে যায়। তারপর নিজের ব্যাগগুলো নিয়ে রাফিয়ার পিছু পিছু হাঁটতে থাকে। রাফিয়া উপরে রবিনকে নিয়ে ওঠে, তার পাশের রুমে রবিনের জন্য জায়গা করে দেয়। রবিন রুমে ঢুকে অবাক হয়ে যায়, এত সুন্দর রুম সে এর আগে আর কখনো দেখেনি। রুমটা অনেক সুন্দর। তখন পেছন থেকে রাফিয়া রবিনকে বলে ওঠে, তোমার রুমটা কি পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? খুব সুন্দর রুম, আমার খুব পছন্দ হয়েছে। আরও একটু কথা বলে রাফিয়া চলে যায় তার রুমে। আর রবিন ভাবে, তাহলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে? আমি তো ভেবেছি নেই। রবিন ভাবছে, তখন রবিন শুনতে পায় রফিয়া বলছে ফ্রেশ হয়ে নিতে, সবাই একসাথে নাস্তা করবে। রবিন ঠিক আছে বলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নেয়, তারপর রুমেই বসে আছে। তখন রাফিয়া এসে রবিনকে ডাক দেয়, তাই রবিন রাফিয়ার সাথে সাথে যায়। এতক্ষণে রবিনেরও অনেক খিদে পেয়ে গেছে। রবিন আর রাফিয়া নাস্তা করতে বসে। রাজ্জাক সাহেব নেই, তাই রবিন বলে, আচ্ছা, তোমার বাবা কোথায়? সে নাস্তা করবে না?
বাবা সেই সকালেই নাস্তা করেছে, নাস্তা করে ব্যাংকে গিয়েছে টাকার জন্য। বাবার বন্ধু ব্যাংক ম্যানেজার, তাই বাবা তাকে কল দিয়ে খুব সকালবেলায় চলে যায়। আর এখন সেই টাকা নিয়ে গেছে জমা দেওয়ার জন্য, কিছু মালামাল লাগবে অফিসের, তাই। রবিনও আর কোনো কথা বলল না। রাফিয়া রবিনকে নাস্তা দেয়, সে নিজেও নাস্তা নেয়। তারপর তারা দুজনেই একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করার পরে দুজনে একটু গল্প করে। তখন রাফিয়া রবিনকে বলে, আচ্ছা, তাহলে তুমি বাড়িতে থাকো, আর কাজের লোক আছে বাড়িতে, কিছু লাগলে তাদেরকে বলো। আমি এখন অফিসে যাব তো, তাই। আচ্ছা, তাহলে আমিও যাব। আমি তো অফিসে জয়েন করব, তাই আমি এখন তোমার সাথে গিয়ে দেখব কেমন। কিন্তু তুমি আজকে সবে মাত্র এসেছো, তাই আজকে রেস্ট করো, কালকে অফিসে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে, আর তোমরা এখন বাসায় ফিরবে? আজকে অফিস করব না, তবে কিছু কাজ আছে, ওগুলো দুপুরের আগে শেষ করেই চলে আসব। তোমার সাথে বাড়িতে গল্প করব, আর বাবার আসতে সন্ধে হবে। রবিন ঠিক আছে বলে রুমে চলে যায়। গিয়ে তারা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেয়, কারণ এখন থেকে এখানেই থাকা লাগবে রবিনের। আর রাফিয়াও অফিসে চলে যায়। গিয়ে তার কাজে মন বসায় রাফিয়া। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাফিয়া অফিস থেকে এসে গোসল করে রবিনের সাথে কথা বলতে থাকে। রবিনের কি ভালো লাগে, কি কি পছন্দ সব জেনে নিয়েছে। রবিন মনে মনে ভাবে যে কত সুন্দর একটা মেয়ে, অথচ আমার মতো অসুন্দর একটা ছেলের সাথে কি ভালোভাবে কথা বলছে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। রবিন ঢাকা শহরে এসেছে। এর ভেতর রাজ্জাক সাহেব আর রাফিয়া রবিনকে খুব বিশ্বাস করে নিয়েছে, আর তাদের কাছে রবিনকে খুব ভালো লাগে। তার কারণ হলো রবিন অফিসে জয়েন করার 15 দিনের মাথায় রবিন সব কাজ বুঝে যায়, এবং রবিন যে কাজ ধরে তা খুব সুন্দরভাবে করে। তাই রাজ্জাক সাহেব একদিন রবিনকে বলে, রবিন, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি কি আমার সে স্বপ্ন পূরণ করবে? কি বলুন, আমি চেষ্টা করব পূরণ করার। দেখো, তুমি কখনো বাবার ভালোবাসা পাওনি, আমারও কোনো ছেলে নেই, তাই তুমি যদি আমাকে বাবা বলে ডাকো খুব খুশি হব। রবিন একটু ভেবে বলে, আমি রাজি বাবা, তুমি আজ থেকে আমার বাবা। সেদিন থেকে রবিনকে তারা আরও বেশি করে ভালোবাসে। রাফিয়া রবিনের সবসময় দেখাশোনা করে। তো 2 মাস পর রবিন ভাবে এখন তার কলেজে ভর্তি হওয়া দরকার হয়। কলেজ করবে না, রাতে ঠিকমতো পড়লেই চলবে, আর কলেজে ক্লাস না করলেই সমস্যা নেই। তাছাড়া রবিন খুব ভালো মেধাবী ছাত্র। তাই রবিন খাওয়া দাওয়ার টেবিলে বসে রাজ্জাক সাহেবকে বলে, বাবা, এখন যদি কলেজে ভর্তি হয়ে রাখি তাহলে ভালো হয় না? তা তো ভালো হয়। তাহলে এক কাজ করো, তুমি আর রাফিয়া গিয়ে রাফিয়ার কলেজে ভর্তি হয়ে নাও। কিন্তু বাবা, আমার তো আগের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে, না হলে তো হবে না। তাও ঠিক। তো তুমি কবে গিয়ে ছাড়পত্র আনতে চাও? বাবা, আমি এখন তোমার কাছে থাকি, তোমাকে বাবা হিসেবে মানি, তাই তুমি যেদিন বলবে সেদিনই যাব। আচ্ছা, যেহেতু এটা পড়ালেখার বিষয়, তাই আগে ভাগে করলেই ভালো। তাহলে তুমি কালকে গিয়ে নিয়ে এসো। তোমার সাথে রাফিয়া যাবে, আর সাথে করে গাড়ি নেবে। কিন্তু বাবা, রাফিয়া গেলে অফিসকে দেখবে। ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, ওটা আমি দেখে নেব। সেদিনের মতো রাতটা পার হবার পর রবিন আর রাফিয়া রেডি হয়ে নেয় পরের দিন সকালে। তারপর দুজনে গাড়িতে উঠে পড়ে। রাফিয়া রবিনকে বলেছে রাফিয়াকে একটু তাদের গ্রামটা দেখাতে। রাফিয়া নাকি খুব ইচ্ছে গ্রাম দেখবে, তাই রবিন রাজি হয়ে যায়। যদিও রবিনের ইচ্ছে ছিল না, তারপর রবিন রাজি হয়, কারণ রাফিয়াদের জন্য আজ রবিন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। দীর্ঘ 4 ঘন্টা লেগে যায় ফারাক্কাবাদ আসতে। কোনো সমস্যা না থাকায় এত তাড়াতাড়ি গাড়ি এসেছে, আর না হলে আরও বেশি সময় লেগে যেত। ফারাক্কাবাদে এসে গাড়িটা এক সাইডে রেখে দেয়। তারপর রবিন আর রাফিয়া কলেজে ঢুকে পড়ে। চারিদিক থেকে ওদের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবার বিশ্বাস হচ্ছে না রবিনের মতো এত অসুন্দর একটা ছেলের সাথে পরীর মতো একটা মেয়ে এসেছে। কোনো ছেলে তো রাফিয়ার সাথে লাইন মারার জন্য উঠে পড়ে লেগেছে। রবিনের কলেজে কোনো বন্ধু নেই, রবিন কারোর সাথে চলাচল করতো না, আর কোনো ছেলেও রবিনকে পছন্দ করতো না। রবিনের সাথে বন্ধুও হতে চাইতো না। রবিন রাফিয়াকে নিয়ে সোজা অফিসে ঢুকে যায়। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে এখান থেকে ছাড়পত্র নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার রবিনকে খুব ভালো করে চেনে, কারণ রবিন কলেজের একজন মেধাবী ছাত্র ছিল। অফিসের সব কাজ শেষ করে তারা বের হয়। রাফিয়া কলেজটা একটু ঘোরাঘুরি করে দেখে নেয়। তখন কলেজের একদল বড় ভাই এসে রবিনকে বলে, এই রবিন, মেয়েটা কে রে? ভাই, ও আমার। রবিনকে থামিয়ে দিয়ে রাফিয়া বলে ওঠে,
ভাইয়া, আমার স্বামী রবিন। কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে। আমরা ঢাকাতেই থাকি। আচ্ছা, আমরা তাহলে আসি ভাইয়া। এই রবিন, চলো। রবিন রাফিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। এই মেয়ে বলে কি পাগল হয়ে গেল নাকি? আর ওইদিকে বড় ভাইরাও মনে মনে কষ্ট পায়। এত সুন্দর একটা মেয়ে নাকি রবিনের মতো অসুন্দর একটা ছেলের বউ। রবিন রাফিয়ার সাথে একটু দূরে এসে বলে, এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের কাছে কেন বলছো তুমি আমার বউ? আরে তো কি হয়েছে? যদি এটা না বলতাম তাহলে তো ওরা আমাদের পিছনে ঘুরঘুর করতো। আর আমার এসব একদম ভালো লাগে না, তাই বলেছি। বুঝলাম। আচ্ছা তাহলে চলো, তোমাকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে চলে যাব। এই বলে রাফিয়াকে নিয়ে যেই গেটের দিকে এগিয়ে যাবে তখন কোথার থেকে যেন সুমাইয়া এসে রবিনকে বলে, কি রে, আবার এসেছিস সেখানে? তুই আমার সর্বনাশ করতে চেয়েছিলি, আর এখন এই মেয়েটার সর্বনাশ করবি নাকি? আপু, এই ছেলেটা একদম ভালো না, ও একটা চরিত্রহীন। সুমাইয়া এগুলো বলেছে যাতে রাফিয়া সুমাইয়ার কথা বিশ্বাস করে রবিনকে অপমান করে সবার সামনে। কিন্তু সুমাইয়া তো জানে না রাফিয়া সব জানে, আর তাদের কাছে প্রমাণও আছে। রবিন সুমাইয়ার কথা শুনে যে কিছু বলতে যাবে তার আগেই রাফিয়া সুমাইয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে দিল। চরিত্রহীন তো তুই। তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? আরে রবিনের কাছে তোর সব কুকর্মের প্রমাণ আছে, কিন্তু সে বাড়িতে বলেনি। তোর মান সম্মান চলে যাবে এই কারণে। এখন আমি বলছি তোর জন্যই। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মানুষের খারাপ করতে চাইবি না কখনো। আর চিন্তা করিস না, রবিন এখানে থাকতে আসেনি। রবিন এসেছে একেবারে এখান থেকে চলে যেতে। এই বলে রাফিয়া রবিনের হাত ধরে বের হয়ে যায়। তারপর দুজনে মিলে গ্রামটা একটু ঘোরাঘুরি করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চাঁদপুরে এসে তারা কিছু খেয়ে নেয়, তারপর একটু রেস্ট নিয়ে আবার ঢাকায় চলে যায়। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে যায়, তাই বাড়িতে গিয়ে গোসল করে নেয় তারা। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রবিন আর রাফিয়া কলেজে গিয়ে ভর্তি হয়ে নেয়। কলেজে ভর্তি হয়েছে ঠিক, কিন্তু ক্লাস করে না। তারা সপ্তাহে একদিন কলেজে যায় রাফিয়া আর রবিন, আর 5 দিন অফিসে দেখাশোনা করে। বাকি একদিন তারা ঘোরাঘুরি করে সময় পার করে দেয়। এইভাবেই রবিনের জীবন চলতে লাগলো। এর ভিতর রাফিয়া রবিনের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ছিল। মানে রাফিয়া রবিনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রবিন এসবের ধারে কাছেও নেই। রবিন তাকে ভালো বন্ধু ভাবে। রাফিয়া রবিনকে ভালোবেসে ফেলেছে এটা রবিনকে জানায় না, তবে কিছু কিছু কাজে বুঝিয়ে দেয়। রবিন বুঝতে পারে, কিন্তু তারপরও রবিন না বোঝার ভান করে থাকে। কারণ রবিন চায় না রাজ্জাক সাহেবের খেয়ে রাজ্জাক সাহেবের পরে তার সাথে বেইমানি করতে। কারণ রাজ্জাক সাহেব যদি রবিনকে না আনতো এই জায়গায়, তাহলে রবিন হয়তো কোথাও পড়ে মরে থাকতো। এভাবেই রবিনের এখানে 2 বছর পার হয়ে যায়। রবিনের পড়ালেখাও শেষ হয়ে গেছে। কিছুদিন হলো ফাইনাল পরীক্ষা দিয়েছে, ওদের রেজাল্টও দেবে এখন। তো একদিন রাজ্জাক সাহেব আর রাফিয়া সহ রবিন রাতের খাবার খাচ্ছে। তখন রাজ্জাক সাহেব রবিনকে বলে, তুমি তো নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তাই তো? এতদিন পড়ালেখার জন্য পারোনি, তাই এখন বলছি। আমার একটা বন্ধু আছে, সে আর্মি মেজর। তাকে তোমার কথা বলেছি, সে বলেছে রেজাল্ট দিলে তার সাথে দেখা করে ট্রেনিংয়ে যেতে। এখন তুমি কি বলো? বাবা, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমি যদি দেশের সেবা করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব। তুমি তাকে বলে দিও, ঠিক আছে, আমি রাজি, কোনো সমস্যা নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাজ্জাক সাহেব তার রুমে চলে যায়। তখন রাফিয়া রবিনকে বলে, রবিন, তোমাকে একটা কথা বলার ছিল। আরে এভাবে বলার কি আছে? কি বলবে বলো। আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই না। আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু কিন্তু ভয় হতো যদি তুমি আমাকে না ভালোবাসো, তাই বলতে পারিনি। তবে তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি। আমাকে ফিরিয়ে দিও না রবিন। রবিন যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। রবিন অবাক হয়ে রাফিয়াকে বলে, দেখো রাফিয়া, তুমি অনেক সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলে দেখলে তোমাকে পছন্দ করবে। কিন্তু তুমি আমার মতো অসুন্দর, আর আমার তো কোনো থাকার জায়গা নেই, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার বাবা যদি আমাকে না জায়গা দিত তাহলে আমি এত ভালোভাবে থাকতে পারতাম না। আমি পারবো না, আমি পারবো না তোমার বাবার বিশ্বাস নিয়ে খেলা করতে। আমি পারবো না তোমার বাবার সাথে বেইমানি করতে। তাই আমাকে মাফ করে দিও। তুমি আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবে। এবারে রবিন আর কিছু শোনার চেষ্টা করে না, রুমে চলে আসে। আর অন্যদিকে রাজ্জাক সাহেব রাফিয়া আর রবিনের সব কথা শুনে
খুব খুশি হয়, কারণ রাজ্জাক সাহেব রবিনকে খুব পছন্দ করে ফেলেছে। তিনি আগে থেকেই ভেবে রেখেছিল এই ব্যাপারে। তিনি মনে করেছে রাফিয়া রবিনকে পছন্দ করবে না। এখন দেখে রাফিয়া রবিনকে পছন্দ করে, তাই তিনি রাফিয়ার কাছে যায়, গিয়ে রাফিয়াকে বলে, তুই কি রবিনকে সত্যিই ভালোবাসিস, নাকি পরে আবার বলবি এমনি সময় কাটানোর জন্য করেছিস? বাবা, আমি সত্যি রবিনকে ভালোবেসে ফেলেছি। আমি জানি রবিনও আমাকে পছন্দ করে, কিন্তু কিন্তু তোমার জন্য বলে না, কারণ সে সত্যি চায় না তোমার মনে কোনো কষ্ট দিতে। রবিনকে বিয়ে করে তার পাশে সারা জীবন থাকতে পারবি তো, নাকি পরে বলবি রবিন কাঁদো, রবিন অসুন্দর, তার সাথে থাকতে পারবো না? বাবা, আমি কখনো কাউকে ভালোবাসিনি, শুধু রবিনকে ভালোবেসেছি। আর তুমি তো নিজেই আমাকে বলেছো মানুষের রূপ দেখে নয়, মন দেখে ভালোবাসতে। আমি আমি রবিনের মাঝে সেই ভালো মনটা দেখতে পেয়েছি বাবা। শোন, কান্না করিস না, আমি নিজে রবিনের সাথে কথা বলবো। সত্যি বাবা, তুমি তুমি রবিনের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলবে? বলবো। তোমার কোনো চাওয়া পাওয়া তো আমি অপূর্ণ রাখিনি, আর রবিনকে আমারও খুব পছন্দ। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। লাভ ইউ মা। এই বলে রাফিয়া হাসতে হাসতে তার রুমের দিকে দৌড়ে চলে যায়। আর অন্যদিকে রাজ্জাক সাহেব রবিনের রুমে গিয়ে দেখে রবিন চুপচাপ করে বসে আছে, কিছু একটা ভাবছে। রবিন ভাবছে, রাফিয়া যেটা বলছি এটা কি ঠিক হতে পারে? ঠিক, কারণ আমিও তাকে পছন্দ করে ফেলেছি কিছুটা, কিন্তু এটা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যে আমাকে ঠাঁই দিয়েছে তার বুকে ছুরি মারতে পারবো না আমি কিছুতেই রাজ্জাক সাহেবের এত বড় সর্বনাশ করব না। দরকার হলে এখান থেকে অন্য কোথাও চলে যাব, কষ্ট হলে অন্য জায়গায় চলে যাব। রবিন এসব ভাবছে। ঠিক তখন রবিন কারো হাতে ছোঁয়া পায় পিঠে, তাই রবিন পিছনে ফিরে দেখে রাজ্জাক সাহেব। রবিন যেই কিছু বলতে যাবে তার আগে রাজ্জাক সাহেব বলে ওঠে, আমার মেয়েটা না তোমাকে সত্যিই ভালোবাসে। আমি তার বাবা, আমি সব বুঝতে পারি। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বাবা হয়ে এটা কিভাবে বলতে পারছি, তাহলে আমি বলবো আমিও তোমাকে অনেক পছন্দ করি। আর আজকে একটু আগে তোমার কথাগুলো শুনে আরো বেশি পছন্দ করে ফেলেছি তোমাকে। আমি ধন্য হব তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে, কারণ তুমি অনেক দায়িত্ববান, তোমাকে বিশ্বাস করা যায়। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, এতে আমার কোনো আপত্তি নেই, বরং আরো খুশি হব। কিন্তু জীবনটা তোমার, তাই তুমি ঠিক করো কি করবে। আমি তোমার উপর কোনো জোর করব না, তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো। দুদিন ভালো করে ভেবে আমাকে জানিও কেমন। আমি এখন আসি। আর হ্যাঁ, তুমি এখন ঘুমাও, সকালে না হয় এটা নিয়ে ভাববে। রাজ্জাক সাহেব কথাগুলো বলে চলে যায়। আর রবিন পুরো অবাক হয়ে ধাপ করে খাটে বসে পড়ে। রবিন ভাবতে শুরু করে, কিন্তু আমার জন্য যদি রাফিয়ার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়, না, দেখি রাফিয়ার সাথে কথা বলে বুঝাতে পারি নাকি তাকে। এইভাবে রবিন রাফিয়ার রুমের সামনে যায়, গিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ করলে রাফিয়া বলে, কে? দরজা খোলা আছে, আসতে পারো। রবিন ভিতরে ঢুকে রাফিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। রাফিয়া অবাক হয়ে রবিনকে বলে, আরে তুমি, বসো বসো। তো কি ভাবলে, আমাকে বিয়ে করবে তো? দেখো, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে। সমস্যা নেই, বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি সত্যি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। আচ্ছা, তুমি কি পারবে আমার মতো পরিচয়হীন এবং অসুন্দর একটা ছেলের সাথে সারা জীবন কাটাতে? আর আমার তো কোনো বাড়িও নেই যে তোমাকে রাখবো। কে বলেছে তোমার পরিচয় নেই? সময় হলে সব হবে। আর তুমি তো এখন এই বাড়ির ছেলে, তাহলে এটাই তো তোমার পরিচয়। আর তুমি অসুন্দর, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ভালোবেসেছি তোমার মন দেখে। আর কি বললে, তোমার বাড়ি নেই? হ্যাঁ ঠিক, তোমার বাড়ি নেই, কিন্তু হয়ে যাবে, তুমি করবে। তোমার রেজাল্ট বের হলে আর্মিতে যোগ দিয়ে তখন বাড়ি করবে। সব বুঝলাম, কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আর্মিতে জয়েন হয়ে তারপর বিয়ে করতে পারবো। তুমি কি এত সময় অপেক্ষা করতে পারবে? তোমার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাকেই বিয়ে করবে। কথা দিলাম, যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকেই বিয়ে করব।
আচ্ছা, এখন একটু আমাকে জড়িয়ে ধরতে দেবে? তাহলে তুমি খুশি হবে? রাফিয়া বুঝতে পারে রবিনের কোনো আপত্তি নেই, তাই রাফিয়া রবিনকে জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, রবিন, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি মন দিয়ে তোমার কাজ করে যেও। আমি আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো রবিন। তুমি আসলে তারপর তোমাকে বিয়ে করব। দেখো, একদম কান্না করো না। তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে আমি শুধুই তোমার থাকবো, আর কারো হব না। আর আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাইনি তোমার বাবা কষ্ট পাক। এখন তো দেখি তিনিও রাজি, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমার, আর তুমিও শুধু আমার। আচ্ছা, এখন যাই, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। কাল সকালে আবার দেখা হবে, কেমন? রাফিয়াকে ছেড়ে দেয় আর কপালে একটা চুমু দেয়। তারপর রবিন রুমে এসে শুয়ে পড়ে, আর রাফিয়াও খুশি মনে শুয়ে পড়ে। পরের দিন সকালে রবিন রাজ্জাক সাহেবকে সব জানানোর পরে সেও খুব খুশি হয়। তার 1 মাস পর রবিনের রেজাল্ট বের হয়। রবিন খুব ভালো রেজাল্ট করেছে। তারপর আর্মিতে জয়েন করে। সেখানে 1 বছর কেটে যায়। রবিনের কঠিন মনোবলের কারণে রবিন টিকে যায় আর্মিতে। রবিন আর্মিতে জয়েন করার পরে শুভর সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। রবিন রাফিয়ার সাথে মাঝে মাঝে এসে দেখা করে যেত, 2-1 দিন করে বাড়িতেও থেকে যেত। এভাবে আরও 1 বছর কেটে যায়। তারপর রবিনের বিয়ের জন্য রাজ্জাক সাহেব তার মেজর বন্ধুকে বলে। রবিনও রাজি ছিল এখন করবে, তাই তাদের বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায়। রাফিয়া এবং রবিন দুজনেই খুব খুশি ছিল। বিয়ের কিছুদিন পর রবিন চেয়েছে যে রাফিয়াকে নিয়ে অন্য জায়গায় থাকবে, কিন্তু রাজ্জাক সাহেব যেতে দেননি। তাই রবিন আর যায় না। তবে রবিনেরও বাড়ি আছে এখন, আর রাজ্জাক সাহেবেরও যা সম্পত্তি আছে তা দিয়ে তারা বসে বসে খেতে পারবে। বিয়ের প্রথম বছরই রোজ জন্ম নেয়। রোজ জন্ম নেওয়াতে সবাই যেন আরও সুখী হয়ে গেছে। রোজেরও এখন 3 বছর বয়স হয়ে গেল, আর রবিনও তার পরিবার থেকে আলাদা হয়েছে এই 8 বছর। এই 8 বছরে রবিন অনেক কান্না করেছে, শুধু তার মায়ের জন্য। যাক, সেসব কথা। এত সময় ধরে আপনারা রবিনের অতীত জীবন পড়লেন। এখন আসি গল্পের নতুন মোড়ে। রবিন তার মায়ের কথা মনে করে অনেক কান্না করছিল। তারপর হাত মুখ ধুয়ে আবার শুভর কাছে এসে বলে, কি রে, সবাই তো রেডি, তাহলে এখন যাওয়া যাক। ঠিক বলছিস, চল তাহলে। তারপর তারা রওনা হয় তাদের গন্তব্যে। বাসে করে সবাই যাচ্ছিল। অনেকজন থাকার কারণে আর প্রয়োজনীয় জিনিস নেওয়ার কারণে বাস নেওয়া হয়েছে। এটা একটা আর্মিদের বাস। রবিন ঘুমিয়ে আছে বাসে, তাই কেউ ডিস্টার্ব করছে না। শুভ সবাইকে বলে দিয়েছে যে যা জিজ্ঞেস করতে চায় শুভকে যেন বলে, রবিনকে যেন কোনো ডিস্টার্ব না করে। রবিনের যখন ঘুম ভেঙে যায় তখন তো চারিদিকে চেয়ে চমকে যায় রবিন। রবিন তাড়াতাড়ি শুভকে বলে, এই শুভ, আমরা কোথায় যাচ্ছি রে? চাঁদপুর ফারাক্কাবাদ বাজারের পশ্চিম মাথায়। সেখানে নাকি আমাদের থাকার ব্যবস্থা করেছে, আর সেখান থেকে প্রতিদিন ট্রেনিংয়ে নামবো। ও, তুই আমাকে আগে বলবি না এই জায়গার কথা? তুই আমাকে জিজ্ঞেস করছিস না, তাই বলিনি। আর সমস্যা নেই, এখানে আমরা কাজে এসেছি, তাই ওটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি জানি তোর এই জায়গায় যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো আমাদের চাকরি, যেতে হবেই। সান্ত্বনা দেয় রবিনকে। রবিন তার নিজের জন্মস্থানে এসেছে, তাই রবিন এখন চমকে গেছে। রবিন কখনোই চাইতো না এখানে আসতে, কিন্তু আজ তার ভাগ্য এখানে নিয়ে এসেছে তাকে। আর শুভ জানে রবিনের বাড়ি চাঁদপুর ফারাক্কাবাদের কোনো এক জায়গায়। রবিন কিছু না বলে শুধু ভাবছে সে কি বাড়িতে গিয়ে তার মাকে দেখে আসবে, নাকি মাকে তার সাথে ঢাকায় নিয়ে যাবে। আর বাড়ির সবাই বা কেমন আছে। চাঁদপুর শহরটা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে। তার বাবাদের ব্যবসা এখন ঠিকঠাক মতো চলে নাকি সে তাও জানে না। বাড়ির সবাই কেমন আছে, কি হালে আছে তাও জানে না রবিন। এসব ভাবতে ভাবতে ফারাক্কাবাদে এসে পড়ে তারা। ফারাক্কাবাদ বাজারের হাই স্কুলের বড় মাঠে তাদের বাস থামানো হয়। তারা সবাই আস্তে আস্তে নেমে যায়। রবিন বাস থেকে নেমে দেখে অনেক লোকজন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিছু গ্রাম পুলিশ এসে সবার সাথে কৌশল বিনিময় করে। তারপর সেই গ্রাম পুলিশরা রবিনদেরকে নিয়ে যায় তাদের থাকার জায়গায়। ফারাক্কাবাদ বাজারের পশ্চিম মাথায় একটা বড় বাগানের পাশে তাদের থাকার জন্য তাঁবু বানানো হয়েছে। রবিন আর শুভ একটা তাঁবুতেই থাকবে। এমনি করে বাকি তাঁবুগুলো 2 জন করে আছে, তাদের জন্য আগেই সব ঠিক করে রেখেছে। তারা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। হঠাৎ রবিনের ফোনটা বেজে ওঠে। রবিন ফোন হাতে নিয়ে দেখে রাফিয়া কল দিয়েছে। তাই রবিন রাফিয়ার সাথে একটু কথা বলে ফোন রেখে দেয়। সেদিন আর কোনো ট্রেনিং হয় না। পরের দিন সকালবেলা
ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই ব্যায়ামে নেমে পড়ে। বাজারের বড় মাঠে সবাই ব্যায়ামে ব্যস্ত হয়ে পড়ে। আবার সকাল 10টার সময় হালকা নাস্তা করে নেয়, তারপর আবার একটু দৌড়াদৌড়ি করতে থাকে। বিকেলে কিছু সময় একটু রেস্ট নেয়, তারপর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা পায়চারি করে। রাতের বেলায় পায়চারি করার কারণ হলো তখন কেউ রাস্তায় বা তাদের কাছে থাকে না, আর এটাই হলো একটা ভালো সময়, কোনো বিপজ্জনক আশঙ্কা থাকে না। এভাবে 10 দিন কেটে যায়। এই 10 দিন রবিন ট্রেনিংয়ের পাকে পাকে তার পরিবারের সব খবরাখবর নিয়ে নিয়েছে। বোরহান নাকি সুমাইয়াকে বিয়ে করে নিয়েছে আরও 7 বছর আগে। তাদের এখনও কোনো সন্তান হয়নি। ডাক্তার নাকি বলে দিয়েছে তাদের সন্তান হবে না, সুমাইয়ার সমস্যা আছে তাই। পরিবারের সবাই নাকি জেনে গেছে রবিন কোনো সুমাইয়ার সর্বনাশ করতে চায়নি। সুমাইয়ার বোরহান নাকি এটা ইচ্ছে করে নাটক সাজিয়েছে রবিনকে বাড়ি থেকে বের করার জন্য, আর এটা সুমাইয়া নিজে স্বীকার করেছে তাদের বিয়ের কিছুদিন পর। পরিবারের সবাই নাকি রবিনকে খুঁজেছিল কিছুদিন, আর রবিনের মা নাকি রবিন যাওয়ার পর থেকে কান্না করে সব সময়। এই 8 বছরে নাকি রবিনের মা খুব অসুস্থ হয়ে গেছে শুধু রবিনের জন্য কান্না করতে করতে। আর বোরহান ও সুমাইয়া নাকি তাদের সব ভুল স্বীকার করে নিজে থেকে চায় রবিনের কাছে ক্ষমা চেতে, কিন্তু তারা জানে না রবিন আদৌ কোনোদিনও ফিরে আসবে কিনা। হ্যাঁ, রবিন ওই বাড়িতে যাবে, কিন্তু তার মাকে নিয়ে যেতে রবিন ঠিক করেছে তার মাকে নিয়ে যাবে তার সাথে। 11 দিনের কালে রবিন বসে আছে, একপাশে শুভ বসে আছে, আর সবাই রেস্ট নিচ্ছে। তখন কোথা থেকে রবিনের ভাই বোরহান এসে রবিনকে বলে, রবিন, তুই কেমন আছিস ভাই? এতদিন কোথায় ছিলি তুই? রবিন চেয়ে দেখে তার বড় ভাই, কিন্তু রবিন এখন তাদের সাথে কথা বলবে না। তাই রবিন বলে ওঠে, আরে কে আপনি? আরে আমার নাম ধরে ডাকছেন কোন সাহসে? রবিন, আমি তোর ভাই বোরহান। আমি তোকে ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু পরে বুঝতে পেরেছি আমি কত বড় পাপ করেছি। আমাকে তুই মাফ করে দে। এখান দিয়ে যাওয়ার সময় তোকে দেখে আমি চিনতে পেরেছি। আমি আর এমন কাজ করব না। তুই আমাকে মাফ করে দে ভাই। জানিস, বাড়ির সবাইও তোকে খুঁজেছে যখন সব সত্যি কথা জানতে পেরেছে। আমার মা তো শুধু তোর জন্য এখনও কান্না করে। তুই চলে আয়, বিনিময়ে তুই আমাকে যা শাস্তি দিবি আমি সব মাথা পেতে নেব। রবিন সব শুনে তারপরও রাগ দেখিয়ে বোরহানকে বলে, দেখেন, আপনি ভুল ভাবছেন। আমি কোনো আপনার ভাই না, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এই চাচা, এনাকে এখান থেকে বিদায় করুন। আমি এখন একটু ঘুমাবো, কেউ যেন না আমাকে ডিস্টার্ব করে। এই বলে রবিন অন্য জায়গায় গিয়ে বসে পড়ে, আর বোরহান অবাক হয়ে চেয়ে আছে রবিনের দিকে। একটু পরে গ্রাম পুলিশ এসে বোরহানকে তাড়িয়ে দেয়। বোরহান কান্না করতে করতে বাড়িতে চলে যায়। বাড়ির সবাই বোরহানকে দেখে অবাক হয়ে যায়। তখন তার বাবা জিজ্ঞেস করে, কি রে, এভাবে কান্না করছিস কেন? তুই তো ছোট বাচ্চা না, কি হয়েছে বল? ইতিমধ্যে বাড়ির সবাই এক হয়ে গেছে। তখন বোরহান এক এক করে সব কথা সবাইকে বলে দিল। রবিনের সাথে দেখা হয়েছে, কি কি কথা হয়েছে, এসব শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন রবিনের চাচা বলে, আমার মনে হয় রবিনের কাছে আমাদের সবার ক্ষমা চাওয়া দরকার, কারণ আমরা ওর উপরে দিনের পর দিন অন্যায় করে এসেছি। রবিনের বাবার মনও তাই চায়, রবিনের কাছে মাপ চেয়ে তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে। তখন রবিনের বাবা বলে, তা না হয় করলাম, কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, রবিন কিভাবে আর্মিতে জয়েন হলো? হয়তো রবিন ছিল কোনো এক ভালো লোকের হাত ধরে, আর রবিনের কাছে তো জানতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে চল দেখি রবিন আমাদের মাপ করে কিনা। তার সাথে যে অন্যায় করেছি আমি তার বাবা হয়ে, মনে হয় না আমাকে সে মাপ করবে। পৃথিবীতে মনে হয় একমাত্র আমি আছি যে তার ছেলেকে আদর তো দূরের কথা, ভালোভাবে কথাই বলিনি। এসব কথা বাদ দিন, আমরা তো ওর উপরে অনেক অন্যায় করেছি। আমরা এখন সেখানে যাই, তারপর দেখি কি হয়। আচ্ছা, তাহলে চল। বোরহান, তুই যাবি? বাবা, যাব আমি। বাবা, আমিও যাব, চলো। তখন সুমাইয়ার মা বলে ওঠে, আমিও যাব। কিন্তু রবিনের মা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন রবিনের বাবা বলে, বাড়ির সবাই যাবে, তুমি যাবে না নাকি? না, আমি যাব না। আমি কখনোই আমার ছেলেকে দেখতে যাব না। সে নিজেই আসবে আমার কাছে। আর আমি খুব ভালো করে জানি রবিন তোমাদের সাথে আসবে না। রবিন এই বাড়িতে আসবে শুধু আমাকে নেওয়ার জন্য। যেদিন রবিন আসবে সেদিন আমি রবিনের সাথে চলে যাব। তাই এখন আমার যাওয়ার দরকার নেই। তোমরা সবাই তার সাথে অন্যায় করেছো, তোমরা যাও।
রবিনের মার কথা শুনে কেউ কোনো কথা বললো না, সবাই চুপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কেই বা বলবে তাকে, বলার মতো কোনো ভাষাই তো নেই তাদের কাছে। তারা চলে যায় রবিন যেখানে ট্রেনিং করছিল সেখানে, কিন্তু তারা রবিনের সাথে কোনো কথা বলতে পারেনি। তারা রবিনকে দেখেও চিনতে পারছিল না। রবিনও তাদেরকে দেখেছে, তবুও না দেখার ভান করেছিল। তারা গ্রাম পুলিশকে অনেকবার বলেছে রবিনের সাথে একবার দেখা করবে বলে, কিন্তু রবিন বলে দিয়েছে ট্রেনিংয়ের সময় রবিন কারোর সাথে কথা বলতে পারবে না, তাই ওরা কেউই রবিনের সাথে কথা বলতে পারেনি। তার পরের দিন সকালবেলায় রবিন বসে আছে তাঁবুর কাছে। তখন আবার রবিনের বাড়ির লোক আসে। তারা সবাই রবিনের সামনে গিয়ে দাঁড়ায়। রবিন মাথা তুলে তাদেরকে দেখে বলে, কি চাই? কেন এসেছেন? কোনো দরকার? রবিনের এমন কথায় সবাই একটু অবাক হয় না, কারণ তারা জানে রবিন এমন ধরনের কথাই বলবে। রবিনকে তারা যে কষ্ট দিয়েছে এসব রবিন বলতেই পারে, এতে অবাক হওয়ার কিছুই নেই। তখন রবিনের বাবা রবিনকে বলে, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি তুই জানিস? আর কি কি বলছেন আপনি? আমাকে কেন খুঁজতে যাবেন? আজব তো। বাবা, আমরা তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দে। আর না হয় তুই আমাদেরকে যেই শাস্তি দিতে চাস দে, আমরা মাথা পেতে নেব। রবিন ওদের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। ওরা রবিনের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রবিনের দিকে। তখন রবিন সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুনুন আপনারা, আমি আপনাদের কারোর ওপর কোনো রাগ অভিমান নেই, কিন্তু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, তা হয়তো ভুলে গেছেন, তাই আপনারা এখন চলে যান। আমার সাথে আপনাদের কোনো পরিচয় নেই। রবিনের এমন ধরনের কথা শুনে সুমাইয়া কান্না করতে করতে রবিনের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, রবিন প্লিজ, আমরা আমাদের সব ভুল বুঝতে পেরেছি, এখন আমাদের সাথে চলো। জানো, তোমার সাথে এমন অন্যায় করার কারণে মনে হয় আল্লাহ আমাদের কোনো সন্তান দেন না। আচ্ছা, আমাদের কি মাফ করে দিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে না তুমি? রবিন পা ছাড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগী গলায় বলে, আমি বললাম না আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন দাঁড়িয়ে আছেন এখানে? যান এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রবিনের এমন কথায় সবাই ভয় পেয়ে যায়, তাই কোনো উপায় না পেয়ে সবাই হতাশ হয়ে বাড়ি চলে যায়। তারা যাওয়ার পরপরই রবিনের ফোনে রাফিয়া কল দেয়। রবিন রাফিয়ার কল পেয়ে কল ধরে বলে, কেমন আছো? খেয়েছো কিছু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর তুমি কিছু খেয়েছো? ভালো আছি, আর খাবো একটু পরে। আমার সোনা পাখি কোথায়, কি করে? বাবার সাথে বসে বসে কার্টুন দেখছে। জানো, আজকে না আমার পরিবারের সবাই আমার কাছে এসেছে। রাফিয়া জানে রবিন যে এখানে এসেছে কাজের জন্য, রবিন নিজেই বলেছে। তখন রাফিয়া বলে, তাই নাকি? তো এসে কি বললো? তারা এসে তারপর কি কি হয়েছে সব বলে দিল। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, মাকে নিয়ে আসবে না আসার সময়? একবার যখন এসেছি এখানে, তাহলে মাকে নিয়েই ফিরবো আমার সাথে করে। তাই করো। আমারও মায়ের আদর পেতে খুব ইচ্ছে করে। আমার তো মা নেই, সেই ছোটবেলায় মারা গেছে। আবার সেই কথা মনে করে মন খারাপ করছো কেন? আমি মাকে সাথে করে নিয়ে আসবো তো বলছি। এইভাবে আরও কিছু কথা বলে কল কেটে দেয় রবিন। আর অন্যদিকে রবিনের পরিবারের সবাই বাসায় যাওয়ার পরে রবিনের মা তাদেরকে বলে, কি এমন হতাশ হয়ে ফিরে এলে যে? আসলে তোমরা বদলিয়েছো ঠিক, কিন্তু তোমরা ছেলেটার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছো। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। রূপ দেখে মানুষকে বিচার করতে নেই। আমি সত্যি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জানি না রবিন কখনো আমাকে মাফ করবে কিনা। রবিন আমাকে মাফ না করলে সে আল্লাহ আমাকে মাফ করবে না। এই বলে আব্দুল কাদের কান্না করতে করতে তার রুমে চলে যায়। পুরুষ মানুষ কান্না করে না, তারা যখন তাদের কষ্টটাকে আর সহ্য করতে পারে না তখন তারা কান্না করে ফেলে। তারা অনেক বেশি কষ্ট পায়। বাকিরা সবাই মন খারাপ করে যে যার রুমে চলে যায়। রবিনের মা রুমে গিয়ে দেখে আব্দুল কাদের রবিনের একটা ছবি হাতে নিয়ে কান্না করছে। তখন তিনি গিয়ে তার পাশে বসে বলে, আমি জানি তুমি তোমার কাজের জন্য অনুতপ্ত, তাই বলি কি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার সন্তান তোমার বুকে ফিরে আসে। মন থেকে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না। আমি বুঝতে পারিনি রবিনকে আমি বাবা হয়ে কি করলাম তার সাথে। ছি, আমার নিজের উপর এখন ঘৃণা লাগে।
রবিনের মা আব্দুল কাদেরকে আরও কিছু সময় বুঝিয়ে নেয়। এভাবে আরও 4 দিন কেটে যায়। এর ভিতরে রবিন একবারের জন্য তার বাড়িতে যায় না। আর রবিনের বাবাও নামাজ পড়ে আর সন্তানের জন্য কান্না করে সবসময়। তার পরের দিন সকালবেলা আজকে সবাই আবার ঢাকায় চলে যাবে। রবিন শুভকে বলে সবাইকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। শুভর সাথে করে রবিন যায়নি। রবিন গ্রাম পুলিশদের বলে একটা গাড়ি ঠিক করেছে, ওটাতে করেই সে ঢাকায় যাবে, সাথে তার মাকে নিয়ে যাবে। তাই রবিন গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে চলে যায়। তারপর এক জায়গায় গাড়িটা রেখে সে তার সেই চিরচেনা বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ে। কিছু সময় পরে দরজা খুলে দেয় কেউ একজন। তিনি দরজা খুলে রবিনকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে সে হলো রবিনের মা। রবিনও তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এর ভেতর বাড়ির সবাই বের হয়ে এসেছে। রবিনের চাচি সবাইকে বলে এসেছে রবিন আসছে বাড়িতে। রবিনের মা রবিনকে ছেড়ে দিয়ে বলে, কেমন আছিস বাবা? মা, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তুই চলে যাওয়ার পরে ভালো ছিলাম না, এখন আবার ভালো লাগছে। আমি সবসময় তোমার কাছে থাকবো এখন থেকে। আচ্ছা, সেই 8 বছর আগের চিঠিটা কি তুমি পেয়েছো মা? পেয়েছি বাবা, আর আমি সেদিন থেকেই তোর অপেক্ষায় আছি। সবাই অবাক হয়ে আছে, কিসের চিঠির কথা বলছে ওরা। তখন রবিনের বাবা বলে ওঠে, কি রে, ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আর কিসের চিঠির কথা বলছিস তোরা? সরি, আমি অন্যের বাড়িতে পা রাখতে চাই না। আর কিসের চিঠি তা হয় মা নিয়ে আসলে দেখো। মা, চিঠিটা এনে ওদেরকে দিয়ে তুমি আমার সাথে চলো এখন। তোর মা যাবে মানে? কোথায় যাবে? আমার মাকে আমি সাথে করে নিয়ে যেতে চাই। কোনো সমস্যা এতে? তোর মা যদি তোর সাথে যেতে চায় তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আর কোনো সময় পারলে ওই হতভাগা বাবাকে মাফ করে দিয়ে এই বাড়ি চলে আসিস। এই বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির ছাদে চলে যায়। আর এদিকে রবিনের মা রেডি হয়ে নেয়, বাড়ির সবাইকে বলে ছাদে যায়। গিয়ে দেখে আব্দুল কাদের বসে বসে কান্না করছে। তখন রবিনের মা তার কাছে গিয়ে বলে, তুমি এত ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। আমি রবিনকে সব বুঝিয়ে বলবো। এখন রবিনকে কিছু বলা যাবে না। আমি তার সাথে গিয়ে তাকে সব বুঝিয়ে বললে সে সব বুঝতে পারবে। রবিনের মাও এখন চান তারা আবার এক হয়ে বসবাস করতে। সবার মুখে হাসি দেখতে চায় তিনি। রবিনের মা রবিনের বাবার সাথে আরও কিছু সময় কথা বলে নিচে নেমে যায়। তারপর তিনি চলে যায় রবিনের সাথে। বাড়ির সবাই তাদেরকে যেতে নিষেধ করেছে, কিন্তু তারা শোনেনি। আসার সময় ওই চিঠিটা ওদেরকে দিয়ে এসেছে। দিয়েই এখন কি হবে? দীর্ঘ জার্নি করার পরে রবিনদের গাড়ি এসে থামে রাফিয়াদের বাড়ির সামনে। রবিন নেমে তার মাকে নামায়, তারপর গাড়িটাকে বিদায় দিয়ে দেয়। তারপর তার মাকে নিয়ে বাড়ির সামনে যায়। কলিং বেল চাপ দেয় রবিন। কিছু সময় পরে রাফিয়া দরজা খুলে দেয়। রাফিয়া আগে থেকে রবিনের মাকে চেনে, রবিনের কাছ থেকে ছবি দেখেছে, তাই রবিনের কিছু বলা লাগলো না। তার আগেই রাফিয়া রবিনের মায়ের পায়ে সালাম করে নেয়। রবিনের মা অবাক হয়ে যায়। অবাক হয়ে রবিনকে বলে, কি রে, এটা কে? মা, আসলে ও আমার। লজ্জা পেয়েছে তাই কিছু বলতে পারেনি। তখন তার মা বলে, থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি। মা, তোমার নাম কি? জি, আমার নাম রাফিহা। বাহ, আমার ছেলের পছন্দ আছে দেখছি। মা, আপনি ভিতরে আসুন। তারপর তারা ভেতরে ঢুকে যায়। এমন সময় উপর থেকে রোজ আর রাজ্জাক সাহেব নিচে নামতে থাকে। রোজ রবিনকে দেখেই বাবা বলে জোরে ডাক দিয়ে ওঠে। রবিনও মেয়েকে কোলে তুলে নেয় তাড়াতাড়ি। কোলে নেওয়ার পরে মেয়েকে অনেকগুলো চুমু খায় রবিন। রোজ রবিনকে বলে, বাবা, আমার জন্য কি এনেছো? দাও। রবিন রোজকে কোল থেকে নামায়, একটা চকলেট বক্স হাতে দেয়। রোজ ওটা পেয়ে খুব খুশি হয়ে যায়। রোজ খুশি হয়ে তার মায়ের কাছে মানে রাফিয়ার কাছে চলে যায়। তখন রবিন রাজ্জাক সাহেবের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেন। তারপর রবিন তার মাকে নিয়ে রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে আবার নিচে নেমে আসে। নিচে নামার পরে রবিনের মা রবিনকে বলে, বিয়ে করে ফেললি তাহলে? যাক, ভালো করেছিস। বৌমাও দেখতে খুব ভালো। আচ্ছা, তোর মেয়ের কি নাম রেখেছিস? মা, ওর নাম রোজ। মা, এটা হলো রাফিয়াদের বাড়ি। রাফিয়া আমাকে পছন্দ করেছে প্রথমে। বাবাও এতে কিছু মনে করেনি, তাই আমাদের বিয়ে হয়ে যায়। আমার মতামত নেই। রবিন তার মাকে সোফায় বসিয়ে রোজকে কোলে করে নিয়ে এসে রবিনের মায়ের পাশে বসে। তখন রোজ রবিনের মায়ের দিকে তাকিয়ে রবিনকে বলে, বাবা, এটা কে? আম্মু, এটা তোমার দাদি হয়। যাও, তার সাথে গিয়ে কথা বলো তুমি। রোজ তার দাদুর কোলে ওঠে। তার দাদুকে বলে,
দাদি, তুমি এতদিন কোথায় ছিলে? আমাদের এখানে কেন আসোনি আগে? এখন তো এসে গেছি, আর যাব না তোমাকে ছেড়ে। তোমার সাথে এখন থেকে থাকবো, কেমন? ঠিক আছে দাদি, তুমি আমাকে প্রতিদিন গল্প শোনাবে তো? আমাকে আদর করবে তো? দাদি, সব করব, তোমাকে অনেক আদর করব, গল্প শোনাবো। এভাবে সবাই আরও কিছু সময় কথা বলতে থাকে। রাতের বেলা খাবার টেবিলে বসে আছে সবাই, আর রাফিয়া সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসে। রোজ তার দাদির রুমে চলে গেছে, সে নাকি তার দাদির কাছ থেকে গল্প শুনবে। রবিন রুমে আসার কিছু সময় পর রাফিয়া রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর খাটে বসে রবিনকে বলে, জানো, আজকে না আমি অনেক খুশি, আমার নতুন মা পেয়েছি তাই। আমার কাছেও অনেক ভালো লাগছে মাকে আমার সাথে করে নিয়ে আসতে পেরে। রবিন রাফিয়ার পাশে বসে রাফিয়া রবিনের হাত ধরে কাঁধে মাথা রাখে। রবিন একটু মুচকি হাসি দেয়। রাফিয়া রবিনকে বলে, তুমি সত্যি অনেক ভালো, তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি, আর সারা জীবন বেসে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি পাগলি। তারপর তারা আরও কিছু সময় ভালোবাসার কথা বলে শুয়ে পড়ে। রাফিয়া আজ রবিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। রবিনও তাকে পরম যত্ন করে আগলে রেখেছে। পরের দিন সকালবেলা রবিনের ঘুম ভেঙে যায়। চেয়ে দেখে রাফিয়া এখনও ঘুমিয়ে আছে। রবিন রাফিয়াকে সরিয়ে উঠতে চাইলে রাফিয়া রবিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ঘুমের ঘরে রবিনকে বলে, কি হয়েছে, এমন করছো কেন? আরও একটু ঘুমাও, কতদিন পর তোমার বুকে একটু মাথা রাখার সুযোগ পেয়েছি। রবিন রাফিয়ার কথা শুনে আর ওঠার চেষ্টা করে না। রাফিয়ার কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। তাই রবিন রাফিয়ার মায়াবী মুখটা দেখতে লাগলো। আরও কিছু সময় রাফিয়া ঘুমায়। তারপর চোখ খুলে দেখে রবিন তার দিকে তাকিয়ে আছে এক মনে। তখন রাফিয়া রবিনকে বলে, কি দেখো এমন করে? আমার পাগলিটাকে দেখছিলাম একটু। তারা এমন করে দুষ্টুমি করতে করতে শোয়া থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নেয়। তারপর রাফিয়া রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে দেখে রবিনের মা রান্না করছিল, আর কাজের লোক তাকে সাহায্য করছে। রাফিয়া অবাক হয়ে যায়। রাফিয়া কোনো কথা না বলে আস্তে আস্তে রবিনের মায়ের পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর রাফিয়া রবিনের মাকে পেছন থেকে গলায় জড়িয়ে ধরে বলে, কি করছো মা তুমি? কেন রান্নাঘরে আসতে গেল? আরে তুমি এভাবে কেউ আচমকা জড়িয়ে ধরে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো। ঠিক আছে, আর করব না। আচ্ছা, তোমাকে কে বলেছে রান্নাঘরে আসতে? আমি আছি তো, আমি থাকতে আমার মা কেন কষ্ট করবে? ছেলেটা কত বছর হলো আমার হাতের রান্না খায় না, তাই ভাবলাম আজকে না হয় আমিই রান্না করি। আর সমস্যা নেই, আমার রান্না করতে ভালো লাগে, এসব কোনো ব্যাপার না। রাফিয়াও মুচকি হেসে আর কিছু বলে না। তারপর রবিনের মা আর রাফিয়া মিলে একসাথে রান্না করে, আর তারা কথা বলতে থাকে। অন্যদিকে রবিন রোজ যে ঘরে ঘুমিয়েছে ওখানে গিয়ে দেখে রোজ শুয়ে আছে। রবিন রোজকে খুব যত্ন করে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর রবিন রোজকে ফ্রেশ করিয়ে কোলে করে নিচে নেমে যায়। নিচে নামার পরে রবিন রাফিয়াকে ডাক দেয়। রাফিয়া এসে রবিনকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রবিন রাফিয়াকে বলে রোজকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর রোজকে নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসে। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। রবিন তো তার মায়ের হাতের রান্না খেয়ে পুরো খুশি। এত বছর পর মায়ের হাতের রান্না সেই আগের মতো স্বাদ আছে এই হাতে। কেটে যায় আরও একটি বছর। সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করছিল। সবার আনন্দের মনে হয় শেষ নেই। এর ভিতর রবিনের মা রবিনকে অনেকবার বাড়ির কথা বলেছে, কিন্তু রবিন প্রতিবারের ন্যায় এবারও চুপ ছিল। একদিন রবিন গিয়েছে তাদের সেনানিবাসে, আর রাজা সাহেব তার অফিসে গিয়েছে। তখন বাড়িতে রবিনের মা আর রাফিয়া। এমন সময় তাদের বাড়ির টেলিফোনে কল আসে। রাফিয়া কল ধরে, কিন্তু চিনতে পারেনি রাফিয়া। তখন ওপাশ থেকে বলে, তুমি কে? আর এটা কি রবিনের বাড়ির নম্বর না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর রবিন তো এখন বাড়িতে নেই। আমি রবিনের চাচা বলছি। আচ্ছা, রবিনের মা কি আছে? একটু তার কাছে দেওয়া যাবে? রাফিয়া আর কথা না বাড়িয়ে রবিনের মাকে বলে, মা, রবিনের চাচা ফোন করেছে, আপনার সাথে কথা বলতে চায়। রবিনের মায়ের কাছে ফোনটা দিয়ে রবিনের মা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরে বলে, হ্যালো, আমি রবিনের মা বলছি। ভাবি, আমি রবিনের চাচা। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু ভাই ভালো নেই। কি হয়েছে ওনার? আপনারা যাওয়ার পর থেকে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, তাই শরীর একটু খারাপ হয়েছিল।
আজকে সকালে হঠাৎ করে আরো বেশি অসুস্থ হয়ে যায়, তাই চাঁদপুর হসপিটালে নেওয়া হয়েছে। কি বলেন না সব? এখন কেমন আছে? ডক্টর বলেছে আরো ভালোভাবে চিকিৎসা লাগবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে ঠিকমতো চিকিৎসা করতে থাকেন আপনারা, আমি দেখছি রবিন কি বলে। এই বলে কল কেটে দেয় রবিনের মা আর চিন্তিত হয়ে বসে পড়ে। তখন রাফিয়া বলে, কি হলো মা? কার কি হয়েছে? রবিনের বাবা অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তাহলে তো গিয়ে দেখে আসার দরকার। কি বলো তুমি? আমরা যে কি করব, রবিনের যাওয়া লাগবে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি করতে পারবে? মা আপনি বলুন কি করতে হবে, আমি করে দেব, সমস্যা নেই। তুমি কি রবিনকে রাজি করাতে পারবে তার বাবার কাছে যাওয়ার জন্য? জানো, ওরা সবাই তাদের কাজের জন্য অনুতপ্ত, তারা চায় রবিনকে আবার তাদের মাঝে ফিরে যাওয়ার জন্য। ঠিক আছে মা, আমি রাতে রবিনকে বুঝিয়ে বলবো। আপনি কোনো টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সেদিন রাতে রবিন শুয়ে আছে আর রোজ পাশে ঘুমিয়ে আছে। তখন রাফিয়া এসে রবিনের বুকে শুয়ে রবিনকে জড়িয়ে ধরে। রবিন রাফিয়াকে তখন জিজ্ঞেস করে, কি হলো, এভাবে এসে শুয়ে পড়লে যে? আমার বরের বুকে আমি শুয়েছি, কোনো সমস্যা তোমার? না মহারানী, কোনো সমস্যা নেই। তুমি সারা জীবন এখানে শুয়ে থাকলেও সমস্যা নেই। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, বলে বোঝাতে পারবো না। যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে তো? করো, আমি রাখবো পাগলি তোমার সব কথা। আমি রাখতে রাজি আছি, শুধু তোমাকে ছেড়ে যেতে পারবো না। আসলে তোমার বাবা খুব অসুস্থ, তাকে চাঁদপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি চাই তুমি আগের সব কিছু ভুলে গিয়ে সবাইকে নিয়ে আবার বাঁচতে শেখো। কি বলছো তুমি? ওরা আমার সাথে কি করেছে তুমি তো সব জানো, তাহলে কিভাবে বলো এসব তুমি? দেখো, মানুষ ভুল করে, তাই বলে কি তাদের মাপ করে দেওয়া যায় না? আর তারা তো তোমার কাছে মাপ চেয়ে নিয়েছে, তাহলে আর কি চাই তোমার? আমি এত কথা শুনতে চাই না, তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো, এটাই আমি চাই। বুঝলাম। আচ্ছা, আমি ভেবে দেখবো নি। ওকে, ভেবে দেখো আর যাই দেখো, উত্তর কিন্তু সঠিক চাই আমি। মানুষ মাত্রই ভুল হয়, আমাদের কাজ হচ্ছে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে সঠিক পথে আনা। ঠিক আছে পাগলি, আমি ভেবে দেখবো কেমন। এখন তুমিও ঘুমাও, আমিও ঘুমাবো। তারপর রাফিয়া রবিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় আর রবিন ভাবতে থাকে কি করবে এখন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তা রবিন নিজেও জানে না। সকালে রবিনের ঘুম ভেঙে যায়। রবিন চেয়ে দেখে তার দুই কলিজা তাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তাই রবিন কিছু না বলে চুপ করে আছে। অনেকক্ষণ পর রাফিয়ার ঘুম ভেঙে যায়। রাফিয়া দেখে রবিন চুপ করে আছে আর তাদেরকে দেখতেছে। তখন রাফিয়া রবিনকে বলে, তুমি কখন উঠলে আর এভাবে তাকিয়ে আছো যে? আমি তো আরো অনেক আগে উঠেছি, কিন্তু তোমরা দুজন আমাকে যেভাবে ধরে রেখেছো তাই আর উঠি না। এটা বলার সাথে সাথে রাফিয়া রবিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিক করে হেসে দেয়। আর রাফিয়া রবিনকে বলে, ওরে আমার পাগল রে, তোমার খুব কষ্ট হয় আমাদের নিয়ে, তাই না? কি বলো তুমি? তোমরা হলে আমার কলিজা, তোমরা আমার বুকে এইভাবে সারা জীবন থাকলেও আমি কিচ্ছু বলবো না। বুঝলাম পাগল। আচ্ছা, ওটা কি ভাবলে? অনেক ভেবে বুঝলাম আমার পাগলিটা যা বলেছে সব ঠিকই বলেছে। যাও, রোজকে জাগিয়ে তোলো আর মাকে বলো রেডি হতে। তোমরা রেডি হয়ে নিও, তার আগে চলো নাস্তা করে নিই। আই লাভ ইউ মা, তুমি খুব ভালো। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। রাফিয়ার বাবাও যাবে সেখানে। সবাই রেডি হওয়ার পরে নিচে নেমে যায়। রবিন ফোন করে হসপিটালের নাম জেনে নিয়েছে। তারপর গাড়ি বের করে রবিন নিজে ড্রাইভারিং সিটে বসে যায়। রবিনের পাশে রাজ্জাক সাহেব বসেছে আর পেছনের সিটে বসে আছে রবিনের মা, রাফিয়া আর রোজ। গাড়ি চলছে তার আপন গতিতে আর গাড়ির ভেতর চলছে সবার কথাবার্তা। তারপর দীর্ঘ কয়েক ঘন্টা পরে তারা এসে পৌঁছে যায় চাঁদপুর শহরে। সেখান থেকে হসপিটালে চলে যায়। বাইরে রবিনের চাচা দাঁড়িয়েছিল রবিনদের জন্য। তিনি রবিনকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তিনি কিছু বলার আগেই রবিন বলে ওঠে, কেমন আছেন চাচা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা চলো ভিতরে যাওয়া যাক, আর কি সেখানে যে সবার সাথে পরিচয় করিয়ে দিব তোমাদের।
তারপর সবাই রবিনের চাচার সাথে ভেতরে যায়। সেখানে যাওয়ার পর রবিন দেখে সুমাইয়া, বোরহান ও রবিনের চাচি দাঁড়িয়ে আছে একটা রুমের বাইরে, আর ওই রুমে রবিনের বাবা আছে। রবিন গিয়ে সবার সাথে ওই রুমে ঢুকে যায়। তারপর তার বাবার সাথে কথা বলে। রবিন তার বাবাকে বলে, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঢাকা নিয়ে যাব, যেখানে তোমার চিকিৎসা করাবো আমি। বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি বাবা হয়ে তোকে কখনো ভালোবাসিনি, বরং দিনের পর দিন তোকে কটু কথা বলেছি রে। বাবা, সেসব আগের কথা আমি চাই না, আগের কথা এখন মনে করতে। তাই ওইসব কথা বাদ দিয়ে আমরা আবার নতুন করে বাঁচবো। ঠিক বলেছিস বাবা, আমি আগে সব কথা ভুলে তোকে বুকে নিতে চাই। সেখানে সবাই আরও কিছু সময় কথা বলে। ডাক্তারকে ডেকে রবিন তার বাবাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে। এতে ডাক্তারও আপত্তি করে না। তাই সেদিনই ও সব কিছু ঠিকঠাক করে রবিন তার বাবাকে ঢাকায় নিয়ে যায়। আর বোরহান, সুমাইয়া, আব্দুল, হারুন ও রবিনের চাচি তারা তাদের বাড়িতে চলে যায়। তারপরের দিন সব কিছু গুছিয়ে ঢাকা যাবে রাজ্জাক সাহেবের বাসায়। রবিন তার বাবাকে ঢাকায় নিয়ে বড় এক নামকরা হসপিটালে ভর্তি করায়। পরের দিন রবিনের ভাই আর চাচারা সবাই চলে আসে ঢাকায়। সবাই রোজকে পেয়ে ভীষণ খুশি হয়। সুমাইয়া তো রোজকে দেখেই আদর করতে থাকে। 1 মাস পর রবিনের বাবা এখন ভালো হয়ে গেছে, আর তারা সবাই এখন একসাথে থাকবে বলে ঠিক করেছে। রবিনের পরিবার গ্রাম থেকে একেবারে ঢাকায় চলে আসবে, তাদের দোকান বিক্রি করে দেবে। আর ঢাকায় বড় চেয়ে একটা দোকান ঠিক করেছে, ওটাই এখন থেকে রবিনের বাবা, চাচা আর বোরহান চালাবে। তাই বোরহান, সুমাইয়া, আব্দুল, হারুন ও রবিনের চাচি গ্রামে যায়। সেখানে গিয়ে দোকান বিক্রি করে দেবে আর বাড়ির সব কিছু গুছিয়ে রেখে আসবে। তারা চলে যাওয়ার কিছুদিন পর রবিন রাজ্জাক সাহেবকে বলে, বাবা, আমার মনে হয় এখন নিজের বাড়িতে চলে যাওয়াই দরকার। কেন বাবা, এখানে থাকলে কি সমস্যা? না মানে বাবা, এখন থেকে তো আমার পুরো পরিবার আমার সাথে থাকবে, তাই এখন মনে হয় নিজের বাড়িতেই চলে যাওয়া দরকার। কি হলো তুমি? ওরা তোমার পরিবার, আমি কি তোমার কেউ না? শোনো, এইসব কিছু আমার মেয়ের, আর আমার মেয়ের মানে তোমার। তাই তোমার কোথাও যাওয়া লাগবে না। আমার মেয়েকে নিয়ে আমার সামনেই থাকো, আর তোমার পরিবারও থাকবে। তা না হয় বুঝলাম, লোকজন কি বলবে যদি পরিবার নিয়ে এখানে থাকি? তুমি লোকদের কথা শুনবে নাকি আমার কথা শুনবে? তোমার বুদ্ধি ভালো, মেধা ভালো। তুমি খুব ভালো করে জানো লোকজনের কথা শুনতে নেই, নিজের কাছে যেটা ভালো মনে হয় ওটা করো। রবিন ভাবে, যদি রাজ্জাক সাহেব আমাকে এত দূর পর্যন্ত না আনতো তাহলে তো আমার আজ বাড়ি গাড়ি কিছুই থাকতো না। আর আজ যদি তার কথাটা না রাখতে পারি তাহলে আমি অনেক বড় স্বার্থপর হয়ে যাব। না, আমি রাজ্জাক সাহেবের কথা রাখবো। লোকজন যা বলার বলুক, লোকজনদের তো কাজ এটা মানুষের গুণগান করা। আমার পরিবার এখানে না থাকতে চাইলে তাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেব। এই বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব মাত্র 2 মিনিটের। বাবা, আমি থাকবো ওই বাড়িতে, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনার মেয়েকে নিয়ে এখানেই থাকবো। এত লোকজন যা বলার বলুক, তাদের কথায় কান্না দিলেই হবে। আমি জানতাম তুমি যা করবে ভেবেচিন্তে ভালোটাই করবে। ঠিক আছে, আমি এখন যাই, ঘুম পাচ্ছে খুব। তোমরাও যে ঘুমিয়ে পড়ো। রাজ্জাক সাহেব চলে যাওয়ার পরে রবিন উঠে তার মা বাবার রুমে যায়, আর রাফিয়া রোজকে নিয়ে তাদের রুমে চলে যায়। রবিন রুমের সামনে গিয়ে বলে, মা, আসতে পারি? আয় বাবা, তোর আবার অনুমতি কিসের? আয় ভিতরে এসে বস। রবিন ভেতরে ঢুকে দেখে তার বাবা মা বসে আছে। রবিনও গিয়ে তাদের পাশে বসে পড়ে। তারপর তাদেরকে বলে, মা, বাবা, তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, পারবে দিতে? তোকে কখনো কিছু দিতে পারিনি, এখন কি চাস বল, আমি তোর সব ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুত আছি। বাবা, তোমরা কি আমার সাথে এই বাড়িতে থাকবে নাকি অন্য বাড়িতে থাকবে? যদি অন্য বাড়িতে থাকতে চাও তাহলে আমার বাড়ি আছে, ওখানে থাকতে পারো। তবে আমি চাই তোমরা আমার সাথে এই বাড়িতে থাকো। এখন তোমাদের কি ইচ্ছা বলো? এখানে থাকলে যদি ওদের অসুবিধা হয় তাহলে? না, সে নিজেই বলেছে এখানে থাকার জন্য, আর আমি ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর তোর কাকার সাথে কথা বলবো, তারা যদি এখানে থাকে তাহলে থাকবে, আর না থাকলে অন্য বাড়িতে উঠবে। তবে আমি তোর সাথেই থাকবো, তোর মাকে নিয়ে। ঠিক আছে বাবা, তাহলে কাকার সাথে তুমি ফোনে কথা বলে নাও, আমি যাই। এই বলে রবিন তার রুমে চলে যায়। আর তার বাবা তার কাকার কাছে তখন ওই ফোন দেয়। সব বলে তারাও নাকি রবিনকে ছেড়ে যাবে না।
তাই এই বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায় তারা। রবিন রুমে গিয়ে দেখে রোজ তার মায়ের সাথে দুষ্টুমি করছে। রবিন যাওয়ার পরে রাফিয়া রবিনকে বলে, দেখো আমাদের রোজ কি পাকনা পাকনা কথা বলে। কি বলে আমার মামুনিটা? দেখি বাবার কাছে বলো। বাবা, বাবা, আমাকে একটা ছেলে বাবু কিনে এনে দাও না, আমি তার সাথে সারাদিন খেলা করব। রবিন তো মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। মেয়ে বলে কি, রাফিয়ার দিকে তাকিয়ে দেখে মিটি মিটি করে হাসছে। রবিন রোজকে বলে, মা, তোমাকে এসব কে বলতে বলেছে? কেউ বলেনি বাবা, পাশের বাসায় সামিরার ছোট ভাই আছে, তার জন্য সে প্রতিদিন খেলা করে, আমি জানালা দিয়ে দেখি। বুঝলাম। তোমাকে ছেলে বাবু এনে দিলে খুশি হবে তুমি? বাবা, খুশি হব, আর আমি তার সাথে প্রতিদিন খেলা করব। আচ্ছা তুমি ঘুমাও, ছেলেবাবু আনতে গেলে তোমার মায়ের সাথে মিটিং করা লাগবে। সাথে সাথে রাফিয়ার চোখ মুখ লাল করে রবিনের দিকে তাকায়, কিন্তু কিছু না বলে রোজকে ঘুম পাড়াতে নিয়ে যায়। আর রবিন বারান্দায় বসে বসে মোবাইল টিপতে থাকে। কিছু সময় পরে রাফিয়া এসে রবিনের গলা জড়িয়ে ধরে বলে, কি করছো? চলো ঘুমাবে এখন। রোজ কি বললো মনে আছে তোমার? তোমার খুব শখ হয়েছে মনে হয়। শখ তো সবসময় হয় বউ, তুমি তো বোঝো না। আমি বুঝি না তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। রবিন কিছু বুঝে ওঠার আগেই রাফিয়া এসে রবিনের কোলে বসে পড়ে। তারপর রবিনকে কিস করতে থাকে। রবিনের পুরো মুখে চুমু খাওয়ায় রাফিয়া বলে, এখন চলো ঘুমাবে, তোমার তো আবার কাল সকালে অফিস যেতে হবে। ঠিক আছে চলো, তবে আমারটা কিন্তু পরে পেয়ে যাবে। রাফিয়া মুচকে হাসলো, কিছু বলল না। তারপর তারা দুজনে গিয়ে শুয়ে পড়ে। এখন প্রতিদিন রাফিয়া রবিনের বুকে মাথা রেখে ঘুমায়। পরের দিন সকালে রাফিয়ার আগে ঘুম ভেঙে যায়। রাফিয়া দেখে রবিন ঘুমিয়ে আছে। রাফিয়া রবিনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রবিনের ঘুম ভেঙে দেখে রাফিয়া তার দিকে তাকিয়ে আছে। রবিন রাফিয়াকে জড়িয়ে ধরে আরও কাছে এনে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর দুজনে কিছু সময় দুষ্টুমি করে শোয়া থেকে উঠে যায়। রোজকে জাগিয়ে তুলে ফ্রেশ হয়ে নেয়। রাফিয়া চলে যায় নাস্তা রেডি করার জন্য, আর রবিন রোজের সাথে টিভি দেখছিল। খানিক সময় পরে রাফিয়া ডাক দেয় নাস্তা করার জন্য, তাই সবাই এনে নাস্তা করে নেয়। 5 মাস পর রবিন, রাফিয়া, রবিনের মা বাবা, বোরহান, সুমাইয়া, রবিনের চাচা চাচি, রাজ্জাক সাহেব আর রোজ, তারা সবাই এখন একসাথে থাকে এই বাড়িতে। সুমাইয়া আর বোরহান রোজকে খুব ভালোবাসে। তাদের কোনো সন্তান না হওয়ার কারণে রোজকে তাদের সন্তানের মতো ভাবে। আর রোজও সুমাইয়াকে বড় আম্মু আর বোরহানকে বড় আব্বু বলে ডাকে। এতে তারা দুজনেই খুব খুশি। তাদের গ্রামের দোকান বিক্রি করে দিয়েছে, আর ঢাকায় যে দোকান নিয়েছে এখানেও তাদের ব্যবসার জন্য তাদেরকে মানুষ অনেক ভালোবাসতে শুরু করেছে। দোকানও খুব ভালোভাবেই চলছে। আর রাফিয়ার গর্ভে বাচ্চা আছে, এখন 5 মাস চলে। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে ছেলে হবে। রবিন রাফিয়ার দেখাশোনা করার জন্য ছুটি নিয়ে নেয় কয়েকদিন। রাফিয়াকে সময় মতো খাবার খাওয়ানো, সময় মতো গোসল করানো, ওষুধ খাওয়ানো, এসবই এখন রবিনের কাজ। কোনো কাজই করতে দেয় না রাফিয়াকে। আর সুমাইয়া তো রাফিয়া কখন কি খেতে চায় শোনা মাত্রই নিয়ে আসে। মোট কথা রাফিয়ার বাচ্চা হবে, তাই বাড়ির সবাই খুব খুশি। এভাবে রাফিয়াকে নিয়ে সময় কাটছে। যত সময় কাটছে তত বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসছে। অবশেষে সেই দিন চলে এসেছে। রবিন রুমে বসে বসে মোবাইল টিপছিল। তখন রাফিয়া রবিনকে বলে তার খুব খারাপ লাগছে। রবিন খুব চিন্তায় পড়ে যায়। বাড়ির সবাইকে ডাক দিল। সবাই বলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তাই হসপিটালে নেওয়া হয়। সেখানে গিয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলে এখনই অপারেশন করতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তারপর রাফিয়াকে অপারেশন করতে নিয়ে যাওয়া হয়। আর বাইরে সবাই চিন্তায় আছে কি হবে না হবে। এসব ভাবতে ভাবতে রবিনের চোখে পানি চলে আসে। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে। রবিন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার, আমার রাফিয়া কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি শান্ত হন মিস্টার রবিন। আলহামদুলিল্লাহ, আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ আছে। ধন্যবাদ ডাক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কি এখন তার সাথে দেখা করতে পারবো? এখন তার বেডে তাকে স্পিড করা হবে, তখন গিয়ে দেখা করে আসবেন। রবিন ঠিক আছে বলে একটা চেয়ারে বসে পড়ে। কিছু সময় পর একটা নার্স এসে বলে যায় রাফিয়াকে তারা বেডে শিফট করে দিয়েছে। তাই সবাই গিয়ে আস্তে আস্তে রাফিয়ার সাথে দেখা করে আসে। সবার দেখা করা শেষ হলে রবিন ভিতরে ঢুকে। রবিন ভিতরে গিয়ে দেখে তার বেবিকে রাফিয়ার পাশে শুয়ে রাখা হয়েছে, আর রাফিয়া বেবির দিকে তাকিয়ে আছে এক মনে। রবিন যে এসেছে রাফিয়ার কোনো হুঁশই নেই। রবিন গিয়ে
রাফিয়ার গালে চুমু এঁকে দেয়। রাফিয়া ভয় পেয়ে যায়। তাকে দেখে রবিন, তাই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যেভাবে চোরের মতো এসেছো। বউ, আমি কিন্তু মোটেও চোরের মতো আসিনি। তুমি বাবুর দিকে তাকিয়েছিলে এক মনে, তাই আমাকে খেয়াল করনি। দেখছি আমাদের বেবিটা কার মতো হয়েছে, আমার নাকি তোমার? আমার তো মনে হয় তোমার মতো হয়েছে, পুরো তোমার মতো দেখতে লাগে। তাই নাকি মিস্টার? যদি আমার মতো হয়ে থাকে তাহলে তোমার মতো বানাবো ওকে, তোমার মতো ভালো, নম্র, ভদ্র বানাবো। আমার মতো বানানো লাগবে না, আমাদের ছেলে মেয়ে এমনিতেই ভালো হবে। শুধু তাদেরকে ছোটবেলা থেকে বুঝিয়ে দিতে হবে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। আমরা দুজন মিলে আমাদের সন্তানকে আদর্শ শিক্ষা দেব, যাতে মানুষ তাদেরকে দেখে কিছু শিখতে পারে। বউ, তোমার কথাই হবে। আর আপনারা যারা আছেন পাঠক পাঠিকা, আপনারা কেউ বলছি বিয়ের পর সন্তানকে ছোট থেকে ভালো কিছু শিখাবেন, তাহলে তারা বড় হলেও এই নীতি মেনে চলবে। বাচ্চাদেরকে ছোট থেকে ভালো খারাপ বোঝাতে হয়, তাহলে তারা কখনোই খারাপ কাজে যাবে না।